আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। সবাই একটু আসুক, আমরা একটু অপেক্ষা করি 5 মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কালি লিনাক্স সেটআপ নিয়ে আপনি যার প্রবলেম হচ্ছে একজন একজন করে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারেন। আমার টপ করেছি, একজন করে দেখেন, আমরা সলভ করি। হ্যাঁ, কালি লিনাক্স ফুল স্ক্রিন করাটা, হ্যাঁ ফুল স্ক্রিন করাটা দেখাবো আমি পরে দেখাচ্ছি। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। একটা বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। স্যার, আমার তো পিসিতে ভার্চুয়ালাইজেশন অন করা আছে, মানে এনেবল করা আছে। সেক্ষেত্রে কি সরি, আমার যে ভার্চুয়ালাইজেশন, হ্যাঁ, এটা এনেবল করা আছে। তো এই ক্ষেত্রে কি আমার ওটা প্রয়োজন হবে, যে আপনি দেখালেন যেটা? বায়োস সেটআপ থেকে কিছু করার হ্যাঁ হ্যাঁ, বায়োস সেটআপের ক্ষেত্রে। এখন লাগছে না, আপনি এটার সেটিংসে যান, ওই ডান দিকে সেটিংস লেখা, এখানে ক্লিক করেন। স্যার, এটা আমি স্ক্রিনশট করিনি, আমি জাস্ট কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, এটা যে করেছেন তার সেটিংসে যান। এটা কে দেখাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, আপনার এটা কি ঠিকমতো রান করে মাসুম বিল্লাহ? না, সিস্টেমে ক্লিক করেন তো দেখি। ঠিক আছে, ডিসপ্লে সব ওকে। এটা রান দিলে কি আসে দেখি। এটা ক্যান্সেল করে দেন, এটা ক্যান্সেল করে দেন, রান দেন। আপনার এটা ইম্পোর্ট ঠিক মতো হয়নি, অথবা ডাউনলোড করাটাও হয়নি সম্ভবত। আপনি এটা এটা ক্লোজ করেন। হ্যাঁ, পাওয়ার অফ দ্য মেশিন ওকে করেন। এটার কালিডাক্স লেখাটার উপর রাইট বাটন ক্লিক করেন, ওখানে গিয়ে হ্যাঁ রিমুভ 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 দেন। রিমুভ রিমুভ মুভ না, রিমুভ। ডিলিট অল ফাইলস, ডিলিট অল ফাইলস। এবার পুনরায় ইম্পোর্ট করে দেখেন আপনার এটা আসছে কিনা। আপনার ওই ইম্পোর্টে কোনো প্রবলেম করেছে হয়তো। আমাদের বাকিদের সুবিধার জন্য আমি একটু সেটিংস দেখিয়ে দিই কয়েকটা। এই যে কালি লিনাক্সটা যখন আপনারা
স্টার্ট দিবেন আপনাদের অনেকেরই ইরর আসতে পারে। তো এটার জন্য সেটিংস যে অপশনটা এখানে যাবেন। আপনাদের এই যে জায়গাটা এখানে অ্যালার্ট চিহ্ন বা হলুদ একটা লোগো করে কিছু ইরর দেখাতে পারে, যে প্রবলেম গুলো করে দেখেছি যে কারো কারো র্যাম কম থাকে। তো অনেক সময় আপনি যদি র্যামটা এরকম বেশি দিয়ে ফেলেন, দেখুন আমার এখানে ইনভ্যালিড সেটিংস ডিটেক্টেড এরকম একটা র্যাম বলছে। তো এরকম দেয়া যাবে না। তো এই একটা সমস্যা। আপনি এখানে 4 GB র্যাম এতটুকু সিলেক্ট করে দেন। আবার কারো কারো ডিসপ্লেতে অটোমেটিক্যালি এখানে বি বক্স বিজে এরকম সিলেক্ট হয়ে থাকতে পারে, তখন ইরর শো করতে পারে। এটার ডিসপ্লেতে বিএমএস বিজে দিয়ে নেবেন, কেমন? আর নেটওয়ার্ক যে সেকশনটা এখানে আপনারা করবেন কি, ন্যাট নেটওয়ার্ক জিনিসটা দিবেন। এটা দিলে আপনার কি এখানে ইরর আসতে পারে, ওটা কিভাবে সলভ করে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। যে এখানে আপনাদের আরো একটা জিনিস অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক। ওটা সেটআপের ডাউনলোড আমি আপনাদের করতে বলেছিলাম যতদূর মনে পড়ে। মানে ওই ফুল স্ক্রিন করার যে সমস্যাটা, ওটাও এইটা থাকলে চলে যায় আর কি ভার্চুয়াল বক্স তাই। আপনি যেই ভার্সন ডাউনলোড করেছেন, আমি আপনাদের 6.1.26 এটা লেটেস্টটা ডাউনলোড করতে বলেছিলাম। তো এটা ডাউনলোডের পরে এই যে ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাকটা যে দেখা যাচ্ছে, এটাও আপনি ডাউনলোড করে নিতে পারেন, কেমন? এটা ডাউনলোড করার পরে আপনি এই যে এখানে এসে প্রেফারেন্স, এই যে এক্সটেনশনস এখানে যাবেন। আমার এই যে প্লাস যে বাটনটা এখানে আপনার নরমালি হয়তো আসবে না, এটা খুবই ছোট একটা ফাইল, এখনই ডাউনলোড করে ফেলুন। প্লাসে দিয়ে আপনার যেখানে এক্সটেনশন প্যাকটা ছিল সেই জায়গাটা সিলেক্ট করে দিলেই আপনার এটা ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে নেটওয়ার্কের যে কথাটা বললাম, এটা নরমালি আপনার দিলে কি ইরর আসবে। তো আপনি কি করবেন, এই যে প্রেফারেন্স যে সেকশনটা আমি আবার দেখাই, যে ফাইলের এখানে ক্লিক করে প্রেফারেন্সে যাবেন। যাওয়ার পরে এই যে নেটওয়ার্ক সেকশনটা এখানে এসে আমার তো অলরেডি একটা শো করছে, আমি আগে বিল্ড করে রেখেছি তাই। আপনি এখানে যে প্লাস যে চিহ্নটা সবুজ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে নতুন কি একটা নেটওয়ার্ক তৈরি হবে। এটা জিনিসটা কি, আপনাদের নেটওয়ার্কিং ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। এটা হচ্ছে কি আপনার কম্পিউটারের মানে ভার্চুয়াল বক্সের ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি করছে আর কি, একটা অফিস নেটওয়ার্ক বা এরকম তৈরি করে দিচ্ছে। আপনি সেটা তৈরি করে নেবেন, তাতে আমাদের হ্যাকিং এর কাজগুলো করতে সুবিধা হবে আর কি, নিজেদের কম্পিউটার প্র্যাকটিস করতে। এটা সেটিংসে গিয়ে যে সাপোর্টস ডিএইচসিপি, যেটা খেয়াল করবেন যে এটা এনাবল করা আছে কিনা, কেমন? আর এখানে কোনো সেটআপ নেই, দেখবেন আপনার এই ইররটা চলে যাচ্ছে, তখন ভার্চুয়াল বক্স রান দিলে ঠিক মতো কাজটা করছে। তো আমি এটা ডিলিট করে দিই, যেহেতু আমার অলরেডি একটা নেটওয়ার্ক তৈরি করা আছে। আর আরেকটা বিষয় লাগবে, এই যে টেক, আমার এখানে এই চিহ্নটা দেখাচ্ছে, আপনার হয়তো শো না করতে পারে। এটা রাইট বাটন ক্লিক করে আপনি এখানে স্নিপ অপশনটা পাবেন, ঠিক আছে? আমার এখানে দেখাচ্ছে না, আমার এই জায়গাটাতে এই যে টেক চিহ্নটা দেখাচ্ছে প্লাস। আপনার যদি না আসে আপনি এখানে রাইট বাটন করে দেখতে পাবেন। তো এটা কি, এটা একটা স্ক্রিনশট রেখে দেওয়ার মতো অবস্থা। আপনি কালিনাক্স যখনই সেটআপ দিচ্ছেন, যেমন আমি এটা 27 আগস্ট সেটআপ দিয়েছিলাম, তখনই এটা একটা স্ক্রিনশট মতো তুলে রেখেছি। এটা স্ক্রিনশট না, এটা একটা আপনার যে স্টেটে ছিল একদম কমপ্লিট নিউ সেটআপের সময় যেমন ছিল, সে একটা ছবি মতো তুলে রাখবে। তাতে সুবিধা কি, আপনি হ্যাকিং এর কাজ করতে গিয়ে বা এই প্র্যাকটিস করতে গিয়ে কোনো কারণে আপনার একটা ব্রেক হলো বা ক্র্যাশ করে ফেললো আপনার পুরো লিনাক্স ধরে, তখন কি আপনি পুনরায় আগের স্টেপে কি এই যে রিস্টোর বাটনে ক্লিক করলে রিস্টোর হয়ে যাবে। আমার একদম শুরুতে যেমন ছিল সব সেটআপ সেই অবস্থায় চলে যাবে। এটা ভার্চুয়াল বক্স থেকে আমাকে একটা সুবিধা দিয়ে থাকে আর কি, কেমন? ওই নিচে ফাউস স্নিপ ওইটা কি লাগবে নাকি? এফওডব্লিউ স্নিপ? না না, ওটা হচ্ছে আমি প্র্যাকটিসের জন্য একটা রেখেছি, ওটা আলাদা। আমি আপনাদের এরকম দেখাবো ভার্চুয়াল মানে আপনার এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ। এই যে এক্সটেনশনটা অ্যাড করতে বললেন না, আমি একটু ক্লাসে লেট করে জয়েন করেছি, তো এই এক্সটেনশনটা কোথা থেকে নামাবো? এই যে ভার্চুয়াল বক্স ডাউনলোড পেজটা, আমি চ্যাটে আপনাদের লিংকটা আবার দিচ্ছি। ও আচ্ছা, ওকে ওকে ওকে, সরি। রফিকুল ভাই, আপনি ক্লাসের রেকর্ডটা দেখে নিতে পারেন। 1 মিনিট দাঁড়ান, আমি অনেকেই কোয়েশ্চেন করেছেন, তো একটু চ্যাটটা দেখে নিই। ভার্চুয়াল বক্স করে না হয়তো হবে। আপনার উইন্ডোজ আপনি যেটা ব্যবহার করছেন সেখানে। না, ভার্চুয়াল বক্স কি একটাই নামাবো না দুইটা? ভার্চুয়াল বক্স নিজে একটা সফটওয়্যার, আপনি এটা একটাই ডাউনলোড করবেন করে সেটা। আচ্ছা আচ্ছা।
আর আমার এখানে যেটা দেখা যাচ্ছে ফোর্সনিপ, এটা হচ্ছে অন্য আরেকটা মেশিন, এটা আপনার দেখাই লাগবে না। কেমন? আপনাদের কুইজ, যেটা কুইজের কোয়েশ্চেন গুলো আমারই তৈরি করা, তবে একটু এখন চেঞ্জ পাবেন, কারণ আপনাদের প্রথম ক্লাসেই বলেছি যে আমি মডিউল গুলো এখন নতুন করে সাজিয়েছি, যার কারণে দেখা যাবে যে মানে যে ক্লাসগুলো 10-12 নম্বরে হতো সেটা আপনাদের 3-4 নম্বরে হচ্ছে, যার কারণে কুইজটা একটু আলাদা লাগবে, মানে 4 নম্বর ক্লাসের কুইজ আর 12 নম্বর ক্লাসের কুইজে একটু গন্ডগোল লাগবে। তো আপনি করতে পারেন যেটা, কুইজটা পরেও দিতে পারেন, কোর্স শেষ হওয়ার আগেই কুইজ দিতে পারবেন আরো একবার। কেমন? আমাদের ক্লাসগুলো করে দেন, আপনি কুইজগুলো সব অ্যাটেন্ড করে দিন। ভাইয়া এক্সটেনশন অ্যাড করবো কোথা থেকে একটু দেখালে ভালো হতো। ফুল স্ক্রিনটা শেয়ার দিলাম। এই যে আপনার ফাইল যে সেকশনটা, এখানে ক্লিক করতে পারেন, বা টুলস এর এখানেও প্রেফারেন্স আছে, প্রেফারেন্সে যান, বা এদিক দিয়েও প্রেফারেন্সে যেতে পারেন। যাওয়ার পরে এই যে এক্সটেনশন, যেটা এখানে ক্লিক করুন। করার পরে এখানে আমার তো অলরেডি আছে, আপনি এখানে আপনার ব্ল্যাঙ্ক শো করবে। আপনি কি করবেন, এই যে প্লাস যে বাটনটা, এখানে ক্লিক করে আপনি যেখানে এক্সটেনশন প্যাকটা ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করে দিলেই একা একাই সেটা কি সেটা আপনি নিয়ে নিবে, আর কিছু এখানে করা লাগবে না। আর নেটওয়ার্কটা কি, নেট নেটওয়ার্কটা তৈরি করে নেবেন। এখানে প্লাস চিহ্ন বাটনে ক্লিক করলেই নেট নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এক নেটওয়ার্কের অপশন গুলো কিভাবে দেখালে, ওই যে ডিএইচসিপি? ওটা অটোই আপনার আসবে, আপনার ওটা আর কিছু করা লাগবে না। ওই হলুদ রঙের বাটন যেটা একটা আছে, ওই এটার সাথে প্রেফারেন্সের নিচে। হ্যাঁ, রফিকুল ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, দেখি আপনার প্রবলেম গুলো কি আছে। Yeah, I don't know the app name also. কি সেটআপ দিয়েছেন ভার্চুয়াল বক্সটা? না। আচ্ছা, ওটা আপনি সেটআপ দিয়ে ফেলেন, বেটার হয় ইউটিউব থেকে দেখে নিলে, কারণ আমি ম্যাক দিয়ে তো দেখাতে পারছি না, ওটার ওদের ফাইল সিস্টেম আলাদা। কেমন? তবে ম্যাকেও টার্মিনাল মতো আপনার ব্যবহার করতে পারবেন, গিট ক্লোন করে আনতে পারেন। আপনি ইউটিউব থেকে ম্যাকের সেটআপটা দেখে নেন, যদি একান্তই আটকে যান। ঠিক আছে, সেটা বেটার হয়, কারণ আমার তো এখানে আমি দেখাতে পারছি না, বা আমার আগের ব্যাচেও এরকম কারো কারো ম্যাকের স্পেসিফিক কিছু ইরর শো করে, সেটা সলিউশনও আপনাকে ইউটিউব খুঁজে বের করতে হবে, কারণ আমার তো এখানে উইন্ডোজ রানিং। Okay, so please tell me the app's name. So I'll check in the YouTube. ভার্চুয়াল বক্স, ইউটিউবে এটা Only search that করুন। app? হ্যাঁ, Bus only virtual box? হ্যাঁ, আপনি প্রথমে ভার্চুয়াল বক্সটা সেটআপ দিবেন, এরপরে কি আপনি ওই ভার্চুয়াল বক্সের ভিতরে কালি লিনাক্স সেটআপ দিবেন। কেমন? প্রথমে ইউটিউবে ভার্চুয়াল বক্সটার সেটআপ ভিডিও দেখেন, এরপরে কালি লিনাক্সের সেটআপ তো আমি আপনাদের ক্লাসে দেখিয়ে দিলাম, এটা জাস্ট ইম্পোর্ট করলেই আপনার চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ, ওই মোহাম্মদ বিন ভাই, আপনি দেখেন যে ওই লিনাক্স কালি লিনাক্সের সেটিংস যে অপশনটা, ওখানে কোনো ইরর শো করছে কিনা। আপনাদের যেটা দেখলাম যে জেনারেলাইজড ভাবে দেখা যায় যে ওই ইরর সেকশনে কিছু সেটিংস কম বেশি থাকার কারণে, বা ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক যেটা এটা না থাকার কারণে ইরর দেখাতে পারে। আর ফুল স্ক্রিন করার যে প্রবলেমটা, ওটা কিভাবে সলভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখন। এই যে ভার্চুয়াল বক্স আমার একটা রানিং আছে, আমি কালি লিনাক্সটা স্টার্ট দেই। হ্যাঁ, ভার্চুয়াল বক্স আমি কালি লিনাক্সটা দেখাচ্ছি আর কি।
এক মিনিট, আমার কালি লিনাক্সটা আমি লগ ইন করে নিই। আমি লগ ইন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, কারো কোশ্চেন থাকলে একজন করে আনমিউট করে কোশ্চেনটা বলবেন, কারণ চ্যাটে দেখতে গেলেও অনেকগুলো মেসেজ এসে থাকে, তো মানে কোনটা লাস্ট দেখেছি এটার খেয়াল থাকে না। স্যার আমারটা একটু চেক করে দিবেন। হ্যাঁ হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করুন আমার লগ ইন হতে হতে। ভাইয়া আমার একটা ব্যাপার শেয়ার করার ছিল, বলুন। বলবো কি? হ্যাঁ বলুন। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আমি চাচ্ছি যে আমি কি এটা পেন ড্রাইভে করতে আপনি পারবো, কি দেখতেছেন? কালি লিনাক্সটা কি আমি পেন ড্রাইভে রাখতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি পেন ড্রাইভে লাইভ বুট যেটা আছে বুটেবল করে আপনি রাখতে পারেন। রুফুস নামের একটা সফটওয়্যার আছে, আপনি উইন্ডোজে ওটা সেট আপ দিবেন। আর আইএসও ফাইল যেটা মানে আপনার পেন ড্রাইভটা আপনার কম্পিউটার সাথে ইনক্লুড করলে আপনার তো উইন্ডোজে শো করবে। এরপর জি, জি, জি। রুফুস যেটা আছে ওটাতে আপনি ফাইল আর আইএসও ফাইল দুইটা সিলেক্ট করে দিলে অটো আপনার এটা চলে আসবে। তবে ওটা প্রবলেম কি, ওইটার লাইভে তো মানে আপনার শুধু কম্পিউটার স্টার্ট করার সময় আপনার অপশনটা মানে পেন ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে ওই সেটা থেকে। আবার আপনি যেই জিনিসগুলো কাজগুলো করছেন ওগুলো কিন্তু সেভ থাকবে না লাইভ ভার্সনে। আপনি যেই হ্যাকিং এর যে আপনি দেখবেন, আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো যে অনেক ইনফরমেশন সেভ করে রাখতে হয়। বুঝতে পারছি, মানে আমি যখন পিসি অন করব তখন আমার সেটআপ কি থেকে ওটা চেঞ্জ করে নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে বেটার হয় যে আমি উইন্ডোজে রাখি, মানে আমার ভার্চুয়াল বক্সে করে নিলে বেটার হয়, কারণ অনেকে প্রথম দিকে বিগিনার লেভেল তো দেখুন কোনো কারণে ক্র্যাশ ট্র্যাশ করলে কিন্তু ব্যাক করার উপায় থাকবে না লাইভ বুটেবল যেটা। থ্যাংক ইউ। হ্যাঁ এটা ভাইয়া আমাদের কি মেসেঞ্জার গ্রুপ তৈরি হয়েছে ভাইয়া? মেসেঞ্জার গ্রুপ তো খোলা হয়েছে, সেখান থেকে অনেক জনকে অ্যাড দিয়েছে দেখলাম। আমার তো ভাইয়া ফর্মটা পূরণ করছি, বাট আমাকে অ্যাড করা হয় না এখনো। ওটা শিক্ষণের ওই উনি একজন আছেন, তো উনি করছেন। অনেকগুলো ব্যাচ রানিং তো স্টুডেন্ট, হয়তো একটু সময় লাগবে। আপনার জুমে ভাই চ্যাট করলে হয় কি ভাই, পরবর্তী সময়ে ভাই চ্যাটটা মানে আবার পাইতে একটু সময় লাগে, এর জন্য মানে জুম থেকে বের হইলে পারে আমরা তো আর এটা দেখতে পারি না, আমরা দেখলাম বা কি করলাম এটা দেখতে পারি না। এর জন্য মেসেঞ্জার গ্রুপ থাকলে আমরা হয়তো এটা ভালো করে দেখতে পারতাম। হ্যাঁ আছে তো, মেসেঞ্জার গ্রুপ আছে, ওটা তো ভাই এখনো অ্যাড করা হয় না, এর জন্য হ্যাঁ দিয়ে দিবে সময়। হ্যাঁ স্যার প্রবলেমটা বলুন তহিদ ভাই। স্যার আমার মানে আমি অনেক আগে একবার এটা করছিলাম, ট্রাই করছিলাম, পরে এটা এতদিন ছিল, কিন্তু ওই দিন পরে একটু সমস্যা হয়েছিল, পরে আগে যেটা ছিল সবগুলো মানে একবারে ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করে পরে আবার নতুন করে করছি সব। কিন্তু এখন মানে কোনো সমস্যা আছে কিনা সেটাই বুঝতে হবে। আমার কোনো সমস্যা হয় নাই। আপনি নরমালি টুলস কোনো কিছু রান করে দেখেন বা ফাইল ফোল্ডার ব্রাউজারটা রান করে দেখেন যে কাজ করে কিনা। এখানে তো দেখা যাচ্ছে যে খুব ভালো ফাংশন করছে, কোনো এরর শো করছে না, এরর হওয়ার কথা না। আপনি ব্রাউজারটা স্যার রান একটা কোশ্চেন করেছিল। হ্যাঁ বলুন কোশ্চেনটা। স্যার এই যে আমার কালি লিনাক্সটা যখন রান করি, ঠিক আছে, ওইটা প্রথম ভার্চুয়াল বক্স দেখে, তারপর ইউজার নেম পাসওয়ার্ডটা স্যার দেওয়ার পর ওইটা ফুল স্ক্রিন আর হয় না, আবার কালো হয়ে থাকে। স্ক্রিনটা আমি দেখিয়ে দিচ্ছি। কালো হয়ে থাকাটার প্রবলেম মেবি আপনার ওই সেটিংসে গিয়ে দেখেন কোনো এরর আছে কিনা। কালো হওয়ার পর ব্রাউজারটা তো কাজ করতেছে স্যার। হ্যাঁ তাহলে আপনার ঠিক আছে, আপনার কালি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিব। হ্যাঁ দেন অফ। জি স্যার, আমার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। সেটিং এ স্যার আমি দেখলাম স্যার নেটওয়ার্কটা স্যার ব্রিজ মোডে থাকে স্যার, ওইটা দেওয়া যায় ব্রিজ মোডে। ওইটা কি স্যার ব্রিজ মোডে থাকবে না নেট থাকবে স্যার? আপনি ব্রিজ মোডেও দিয়ে রাখতে পারেন, নেটেও দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমাদের কাজের সুবিধার্থে। আর আরেকটা ব্যাপার স্যার, ওই যে একটা দেখলেন না যে যদি ক্রাশ করে ওইটা আবার ফেরত পাওয়া যায়, ওইটা স্যার সিস্টেমটা স্যার আসলে দেখাই দেন। স্ন্যাপ নেট, আচ্ছা আপনি একটু পরে দেখাচ্ছি। এই ফুল স্ক্রিন প্রবলেমটা দেখিয়ে তারপর আমরা দেখাচ্ছি, কেমন? তো আচ্ছা ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ আমি তো কালি লিনাক্স ইনস্টল দেওয়ার পরে ইউজার নেম বা পাসওয়ার্ড কোনোটাই দেইনি আমি ডিফল্টলি, বাট ঢোকার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড চায়। হোয়াট শুড আই ডু? ওটা সম্ভবত কালি এবং কালি দুইটার ইউজার নেম এবং পাসওয়ার্ড। জি ভাইয়া, দুইটাই কালি হবে, কালি এবং পাসওয়ার্ডও কালি, দুইটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
এটা যদি আপনি ম্যানুয়ালি আইএসও ফাইল থেকে সেটআপ দিতেন, তখন আপনার নিজস্ব ইউজার নেম পাসওয়ার্ড আপনি দিতে পারতেন। আমিও সেভাবেই দিয়েছি, কিন্তু যেহেতু আপনারা বিগিনার তাই আমি কমপ্লেক্স ইনস্টলেশন দেখাইনি, সহজ এক ক্লিকে সেটআপ যাতে হয়ে যায় এই প্রসিডিউরটা দেখিয়েছি আর কি আপনাকে। তো আমাদের এই ফুল স্ক্রিন করার যে সমস্যাটা হয়, নর্মালি ভার্চুয়াল বক্স এক্সটেনশন যে প্যাকটা আমরা এখানে নামিয়েছি এটা অটোমেটিক্যালি আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। যদি না হয় আপনি প্রথমে ট্রাই করতে পারেন ভিউতে গিয়ে অ্যাডজাস্ট উইন্ডো সাইজে ক্লিক করবেন, করার পরে এখানে যে বক্স যে আইকনটা আছে এটাতে ক্লিক করলে ফুল স্ক্রিন করবেন। এটা অটো আপনার মনিটর লেন্থ ডিটেক্ট করে এই লেন্থ হয়ে যাবে। তারপরেও যদি না হয় আপনি এক কাজ করতে পারেন, ডিভাইস যেটা আছে এখানে গিয়ে ইনসার্ট গেস্ট এডিশন সিডি ইমেজ এটাতে ক্লিক করবেন। করলে এই যে ফাইল সিস্টেম, যেটা আমি এখানে প্রবেশ করি, যে আমার এখানে ফাইলটা চলে এসেছে ভিবক্স গেস্ট এডিশন। এটা এখানে ওপেন টার্মিনাল হেয়ার, এখানে টার্মিনালটা অন করুন। এরপর এই রান অ্যাজ রুট অথবা ভিবক্স লিনাক্স অটোরান ডট এসএইচ এটা আপনি রান দিতে পারেন, সুডো ডট অটোরান ডট এসএইচ। এটা দিলে আপনার অটোমেটিক্যালি সেট আপ নিয়ে নিবে। নেওয়ার পরে দেন আপনি পিসিটা অফ করে আবার অন করবেন, রিস্টার্ট দিলে আপনার এই সেটিংস এর এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। কেমন? আপনি অটো রান দিয়ে দেখেন, যদি আপনার ইরর করে তখন আপনি ভিবক্স লিনাক্স এডিশন এই ফাইলটা রান দিয়ে দেখতে পারেন। প্রসেস একই, সুডো পরে স্পেস দিয়ে ডট ব্যাকস্ল্যাশ তারপর আপনার ফাইলের নামটা, কেমন? এটা দিলে রান হয়ে যাবে। স্যার আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করতে পারি? এক মিনিট, হ্যাঁ। হ্যাঁ, আপনার প্রবলেমটা এখানে কি হয়? ও আরেকটা বিষয় আপনাদের এখানে উল্লেখ করা, আচ্ছা এর আগে আরেকটা কোশ্চেন জানি কে করলেন মাঝখানে, আমি ভুলে গেলাম। বলেছিলাম যে ফুল স্ক্রিন প্রবলেমটা দেখিয়ে এরপরে আপনারটা সলভ করব। জি জি স্যার, আমি বলেছিলাম যে ওই ব্যাকআপটা যদি ক্র্যাশ ও, হয় হ্যাঁ। তাহলে আপনার হচ্ছে ওই কি সিস্টেম আছে ওটা বলছিলেন আর কি। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। এই যে আমার ভার্চুয়াল বক্স যে সেটআপটা দেখা যাচ্ছে এখানে, নরমালি আপনি কালি লিনাক্স এর উপরে ক্লিক করলেই এখানে যে ক্যামেরা এবং প্লাস বাটনটা দেখাবে, এখানে ক্লিক করলে অটো আপনি দেখুন স্ন্যাপশট আপনি একটা নাম দিতে পারেন, আপনি কমপ্লিট নিউ বা নিউ কিছু একটা নাম দেন, কোনো ডিসক্রিপশন দিতে পারেন, বা প্রতি মাসে একবার করে আপডেট দেওয়ার পরে আর আপনি এটা এরকম। নাই আমার এখানে, এটা নাই এই হ্যাঁ, এই হ্যাঁ। যে স্ন্যাপ, এটা তখন নাই, আপনি এটা কিভাবে এখানে আনতে হবে? এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন, এই যে স্ন্যাপশটটা, এই যে এখানে আপনার শো করবে, ঠিক আছে? অথবা রাইট বাটন ক্লিক করে দেখেন, এখানে স্ন্যাপশট অপশনটা শো করে কিনা, ভার্সনের জন্য কখনো কখনো এমন হতে পারে। স্যার এখন দেখতেছি না আমি। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, দেখি আমি খুঁজে পাই। জি স্যার, আচ্ছা দিচ্ছি। জি স্যার, এই যে হ্যাঁ, এই যে স্ন্যাপশটটা। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমি এই যে রাইট বাটন, এই রাইট বাটনে ক্লিক করেছিলাম। না, আচ্ছা নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, এটা না, আচ্ছা ঠিক আছে স্যার, এটা করে তারপরে স্যার কি করবো স্যার আমি? ক্লিক করেন এখানে, এখানে ক্লিক করেন জি একটা, হ্যাঁ এটা একটা নাম দেন, এটা কেটে একটা নাম দেন এখানে। স্যার দিয়েছি স্যার, এটা তারপরে হ্যাঁ, ওকে দিলে হবে? হ্যাঁ ওকে করেন, ওকে করেন, আপনার এটা হয়ে গিয়েছে। এবার পরবর্তীতে আপনি যদি রিস্টোর করতে চান ওই স্ন্যাপ নামের উপর ক্লিক করেন। জি জি না না, এটা না, এটা ক্যান্সেল করেন, ওই স্ন্যাপ নামটার উপরে, এর উপরে। জি হ্যাঁ, স্যার। আপনি এই স্টেপে আবার ফিরে যেতে চাচ্ছেন, তখন ওই যে রিস্টোর যে বাটনটা দেখা যাচ্ছে না উপরে, ও আচ্ছা ওটাতে আচ্ছা, জি স্যার। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তো আরেকটা যেটা প্রবলেম, ওই যে
হ্যাঁ, কে জানি, তাহমিদ ভাই না কি জানি দেখাচ্ছিল ওনার ব্ল্যাক স্ক্রিনে। আপনি আরেকটা প্রবলেম যেটা হয় এখানে, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি এক মিনিট বলে নিই। আপনারা করেন কি, এটা ক্লোজ করার সময় ফুল স্ক্রিনটা শেয়ার দিই। এই যে যখন আমি উপরে ক্লোজ বাটনটাতে ক্লিক করেছি, এখানে দেখুন আমার ক্লোজ ভার্চুয়াল মেশিনে কয়েকটা অপশন দেখাচ্ছে। আপনারা এইখানে সেভ দ্য মেশিন স্টেট এটা রাখবেন না, কিন্তু রাখলে কি হচ্ছে আপনার মেশিনটা এখন ঠিক যে স্টেটে আছে এই স্টেটে সেভ হয়ে থাকছে। আপনি পাওয়ার অফ দ্য মেশিন এটা করবেন, করলে এটা কমপ্লিট শাটডাউন হবে। ঠিক আছে, ওই তাহমিদ ভাই আপনি ওটা এরকম পাওয়ার অফ দ্য মেশিন করে দেখেন কমপ্লিট শাটডাউন হয় কিনা, দেন আপনি আবার রান দেন, আপনার হয়তো ব্ল্যাক স্ক্রিনের প্রবলেমটা চলে যাবে। কেমন? স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। স্যার আমি এই স্টেজে আছি, হ্যাঁ এখন আমি কিভাবে এই ভার্চুয়াল বক্স কি ডাউনলোড করে কালেক্টিংস কিভাবে করব স্যার, ইনস্টল করব? আপনি উইন্ডোজে না? জি স্যার আমি উইন্ডোজে। জি স্যার। উইন্ডোজে ক্লিক করেন, উইন্ডোজ হোস্ট, জি স্যার। ডুপ্লিকেট ডাউনলোড, হ্যাঁ এটা ওকে করেন। এর সময় নিতে পারে সম্ভবত এটা। স্যার ওপেন করব? আপনার ডাউনলোড অলরেডি একবার হয়েছে সম্ভবত, এটা ক্লোজ। আমি ডাউনলোড করেছিলাম তো আমি হ্যাঁ, এখান থেকে এটা ক্লোজ করে দেন, তাহলে ওই ফাইলটা রান করেন। ওই ফাইলটা তাহলে খুঁজতে হবে। ওই ফাইলটা তো স্যার এই যে আমার এখানে লেখা ছিল তো ডাউনলোড অপশনের ভিতরে। ডাইরেক্ট ওপেন নিয়ে চলে গেলেই হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে গিয়ে এখানে স্যার। হ্যাঁ এটাতে ক্লিক করেন, তারপর ওপেনে যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ওপেনে দেন ডাইরেক্ট। হ্যাঁ, আপনি এখানে নেক্সট নেক্সট করে দেন, এটা অটো সেট আপনি। ভাই একটা প্রশ্ন ছিল যে, হ্যাঁ বলুন। তাহলে আমার তো 4 GB RAM, এখন সেক্ষেত্রে আমি কোনটা কোনটা ইনস্টল করবো? রিপেয়ার দেন। আপনি শুধুমাত্র হচ্ছে কি 4 GB র্যাম, যেহেতু শুধুমাত্র পেন টেস্ট বক্সটা আপাতত সেট আপ দেন, কেমন? তারপর আর এই র্যামটা এক্সটেন্ড করে পরবর্তীতে আপনি ভার্চুয়াল বক্স কালিনেক্স এটা সেট আপ দিয়েন। আর 8 GB মানে অন্তত আরো 4 GB এক্সটেন্ড করে নিন। আচ্ছা এমনি এগুলো এটা দিয়ে কয়দিন চালানো যাবে মোটামুটি ভাইয়া? বুঝিনি। মানে এটা দিয়ে 4 GB দিয়ে কতদিন চালানো যাবে? আপনি আমাদের ক্লাসের মোস্ট অফ দ্য অনেক অনেক কিছু আপনি কভার করে ফেলতে পারবেন, কিছু কিছু জায়গায় আটকে যাবেন। আমি পেন টেস্ট বক্সে একটা প্রবলেম দেখেছি যে একটা টুলস আপনাদের এই 4 নম্বর ক্লাসে দেখাবো, দি হারভেস্টার, এই টুলসটা। তো এটা পেন টেস্ট বক্সে দেখেছি যে ইরর করে, আমাদের কালিনেক্স আবার ঠিক মতো রান করে। এরকম সামান্য একটু অসঙ্গতি আপনি করতে পারেন, তো তেমন বেশি প্রবলেম হবে না। আর প্রবলেম করবেন ওই শেষের দিকে ওয়েব অ্যাপ্লিকেশন ক্লাসে, তাও না ওয়েব অ্যাপ্লিকেশনও প্রবলেম করবেন না, আমি অল্টারনেট দেখিয়ে দিই। এক মাস দিয়ে চালানো যাবে? আপাতত যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো হয়ে যাবে অনেক কিছুই। এই ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ভাই এখন আমি কি করব ভাই? এখানে কোথায় আপনি এটা আপনি স্ক্রিন শেয়ার দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ইম্পোর্টে ক্লিক করুন, কালিনেক্স কি বাকিরা কাইন্ডলি একটু মিউট রাখবেন কেমন, না হলে। জি হ্যাঁ, আপনি কালিনেক্সটা কি ডাউনলোড করেছিলেন? না কালেক্টিংসটা ডাউনলোড করে নিয়ে ভাইয়া। আচ্ছা, তাহলে ওটা ডাউনলোড করে আসেন, নিউ ট্যাব অন করুন। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বলুন। হ্যাঁ ওনার আগেকার প্রথম যে ক্লাসটা করাইছেন ওরা কেউ এগুলো দেখে নাই ভাইয়া, দেখলে এবারে এত প্রবলেম গুলো ফেস করতে হতো না। হয়তো ভাই এটা মানে একটা বললাম, তারপরে মনে হয় আমার মনে হচ্ছে ওরা এই ক্লাসগুলো দেখে নাই, দেখলে এবারে এত প্রবলেম মানে ফেস করতো না আমরা। হ্যাঁ রাইট রাইট। জি সবগুলো এখানে যারা যারা সমস্যা বলছেন এখানে সবগুলাই প্রথম ক্লাসে দেখানো হয়েছে, অলমোস্ট এভরিথিং। মানে মানে ভাইয়া আজকে অলরেডি আপনি আধা ঘন্টা আগেকার ক্লাস নিয়ে ডিসকাস করতেছেন, আগের তাও ক্লাস বুঝতেছি আবার না। রিভিউ দেখতে পারবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে, যেহেতু আমরা এখনো মেসেঞ্জারে কানেক্ট হতে পারি নাই। হ্যাঁ তো আমরা কিছু না বুঝলে তো আমরা ক্লাসের মধ্যেই প্রশ্ন করতেছি, আমরা যখন টোটালি সাপোর্ট পাবো। আপনারা ঠিক আছে ভাইয়া ক্লাসের প্রশ্নগুলো করেন। আচ্ছা, সমস্যা নেই। একটু প্রবলেমে উনি পড়েছে, ওনাকে একাকি দেখিয়ে দিচ্ছি, বাকিদের প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি জাস্ট এটা করুন, এটা ছাড় দেন কালিনেক্স ডাউনলোড। এত কমপ্লেক্সিটির দরকার নেই তো, আপনাদের এক্সট্রা সময় লাগলে দিব, লাগলে 25টা ক্লাসের জায়গায় আপনাদের 26টা ক্লাস লাগলে সেটাও নেব, অসুবিধা নেই। আমরা একটু সবাই যেহেতু সহপাঠী, একটু কনসিডার করি কেমন। হ্যাঁ, আপনি এখানে ক্লিক করেন।
আপনাদের ইশিখন থেকে বেশ ভালো সাপোর্ট দেয়, এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনাদের এক্সট্রা ক্লাস লাগলে দিবে। আবার আমি এটাও দেখেছি গত ব্যাচে যেটা করে, যে আমার কোর্সের পাশাপাশি কোর্স শেষে যদি আপনার এমনও মনে হয় যে আপনি আরো একজন ইনস্ট্রাক্টরের ভিডিও দেখবেন, রোহেল ভাইয়ার ভিডিওটা আপনি রিকোয়েস্ট করতে পারেন যে যদি ও হতেই পারে আমার কোনো ক্লাসে এক দুইটা একটু ল্যাকিংস থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। মনে হলো যে আপনি তার ভিডিওটাও দেখবেন আপনার কোর্স শেষে, এখন চাইলে দিবে না, কোর্স শেষে গিয়ে তারটা চাইতে পারেন। আমার ভিডিও দেখার পাশাপাশি আপনার রোহেল ভাইয়ের ভিডিওটাও দেখে নিলেন একবার, সেখান থেকে বেশ সাপোর্ট দিবে আপনাদের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এত টেনশনের কিছু নেই। ভার্চুয়াল মেশিনে ক্লিক করেন, হ্যাঁ রেকমেন্ডেড। হ্যাঁ আপনারটা সম্ভবত 64 বিট, আপনি এটা হ্যাঁ ডাউনলোড অপশন আপনি ফোনে কানেক্ট করতে হলে আপনি জুম অ্যাপসটা ডাউনলোড করে নিন, কেমন? জুম ভার্চুয়াল বক্সে ক্লিক করেন ভাইয়া, ভার্চুয়াল বক্সে 64 ভার্চুয়াল বক্স। হ্যাঁ, এই ভার্চুয়াল বক্সের এখানে যে আপনার ডান পাশের ভার্চুয়াল বক্সটাতে ক্লিক করেন। এইখানে ক্লিক করেন, ডাউনলোড। এই দেখেন এই যে একটা অ্যারো চিহ্ন ডাউন আছে। আমাকে রিমোট অ্যাক্সেস দেন, ঠিক আছে? আমাকে রিমোট আপনি তো আবার ভার্চুয়াল বক্সে চলে গেলেন ভাইয়া, এটা না, ব্যাকে আসেন, আরেকটা ব্যাকে যান। আপনি রিমোট অ্যাক্সেসটা দেন আমার হাতে, আমি দেখিয়ে দিচ্ছি। জ্যালিম ব্যাকে রিমোট অ্যাক্সেস দিয়ে দেন। আপনি মাউসটা ছেড়ে দেন, কেমন? এই যে আমার এখানে এসেছে, এই যে এখানে আপনার যদি টরেন্ট থেকে থাকে আপনি টরেন্টে দিতে পারেন, অথবা এই যে এখানে ডাউনলোড যে বাটনটা, এটা দিলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, কেমন? আপনার ডাউনলোড স্টার্ট হয়েছে, এটা 14 ঘন্টা সময় লাগবে, আপনি ক্লাসে বসে এবার ক্লাস করতে থাকেন, কেমন? এবার আমরা আমাদের ক্লাসে ফেরত যাই। কালি লিনাক্সের সমস্যা আমরা যতটুকু সলভ দেখিয়েছি মোটামুটি এতটুকুই এনাফ, কেমন? স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলেন। আমি স্ক্রিন শেয়ার টরেন্ট অনেক ভালো স্যার, আমি ওইভাবে ট্রাই করছিলাম, এত লেট হয় কিন্তু টরেন্টে আধা ঘন্টাও লাগে না। হ্যাঁ টরেন্টও অনেক দ্রুত হয়ে যায়, 4 Mbps মতো আমি স্পিড পেয়েছি, ডাউনলোড স্পিড, ওটা দিয়ে করতে পারেন। কিন্তু অনেকে আবার টরেন্ট ডাউনলোড করতে পারে না, তো ওটা আবার দেখানো আরেক ঝামেলা। স্যার আমার কালি লিনাক্সে এরর দেখা যাচ্ছে, আমি একটু স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব, কেমন? আজকে আমরা আমাদের মূল ক্লাসটার আলোচনায় ফিরে যাই, যেহেতু আমাদের অলরেডি আধা ঘন্টা শেষ। জি ভাইয়া, মূল ক্লাসে যান। হ্যাঁ, আমাদের আজকে যে টপিকটা মূল আলোচনা করব, আমরা এই ইথিক্যাল হ্যাকিং এটার বেসিক কিছু ধারণা কনসেপ্ট আমরা শিখব, পাশাপাশি এরপরে লিনাক্স যে জিনিসটা আছে, এই যে কালি লিনাক্স আমরা সেটআপ দিলাম এত কষ্ট করে, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এখানে কি কি কমান্ড রান করতে হয়, এগুলোর একটা ভালো আইডিয়া আমরা নিব, কেমন? তো আমাদের প্রথম যে কনসেপ্টটা, ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং, বা এই হ্যাকিং জিনিসটা কি, আমি আপনাদের তো আমাদের প্রথম যে কনসেপ্টটা ইথিক্যাল হ্যাকিং, এটা আমি আপনাদের গত ক্লাসে একবার বলেছি যে হ্যাকিং এ আসলে আমার কি করতে হচ্ছে। হ্যাকিং এ জিনিসটাই হচ্ছে গিয়ে মানে একটা ব্যাড একটা জিনিস বা খারাপ একটা, নর্মালি হ্যাকিং বলতে যে জিনিসটা বোঝায় যে আমি কারো কোনো অনলাইনে কোনো ডিভাইস, সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, তার সিকিউরিটি ক্যামেরা যেটা আছে, সিসি ক্যামেরা, সেটাও হতে পারে, সেটা আমি ব্রেক করছি। আমি সেখান থেকে হয় তার সিস্টেম ব্রেক করে টাকা পয়সা লুটপাট করছি, অথবা তার কোনো ক্ষতি করছি। এই যে জিনিসগুলো করা হয়, বা তার কোনো তথ্য চুরি করা, মনে করি ফেসবুক হ্যাক করে কি করে, তাদের ব্যক্তিগত ছবি, মেসেজ, এই জিনিসগুলো চুরি করে নিয়ে চলে আসে, ডাটা স্টিলিং যে সেকশনটা, এই যে কাজগুলো করা হচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশ করে আমি তথ্য চুরি করছি, টাকা পয়সা চুরি করছি, এই কাজটাই কি আমাদের হ্যাকিং বলা হয়ে থাকে। তো এই যে আমাদের ইথিক্যাল হ্যাকিং বা এই যে ভালো হ্যাকার হওয়ার চেষ্টা, এটা আসলে কেন আমরা করতে চাচ্ছি, বা আমাদের উদ্দেশ্যটা এখানে কি থাকে, বা আমরা কি কি অ্যাচিভ আসলে করতে চাই। এই যে ইনফরমেশন সিকিউরিটি, আমাদের মূল অ্যাচিভের জায়গাটাই হচ্ছে আমরা ইনফরমেশন, যে আমাদের যে তথ্য তার একটা নিরাপত্তা আমরা কি অ্যাসিউর করব বা নিশ্চিত করব। আমাদের ইথিক্যাল হ্যাকারদের কাজই হচ্ছে কি, আমরা ইথিক্যাল হ্যাকার আপনার তথ্য যেটা আছে আমার ক্লায়েন্ট, তার তথ্যগুলোর নিরাপত্তা দিব। তো এটা একটা ট্রায়াঙ্গেল বা তিনটা এলিমেন্টস, মূল এলিমেন্টস এর মাধ্যমে
এটার বর্ণনা দেওয়া হয়ে থাকে। প্রথমটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, দ্বিতীয়টা হচ্ছে ইন্টিগ্রিটি, 3 নাম্বারটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। তো জিনিসটা এইভাবে ত্রিভুজ আকারে দেখতে ভালো লাগে না বা বোঝা কষ্ট, এর জন্য আমি খুব সুন্দর একটা বোঝানোর জন্য একটা সুন্দর ছবি পেয়েছি যে আমার অ্যাচিভের প্রথম যে জিনিসটা আমার দরকার পড়ে কনফিডেন্সিয়ালিটি। এখানে কি হচ্ছে, আমি কি অ্যাচিভ করতে চাই, আমি কোথাও একটা সিকিউরিটি দিচ্ছি, তার ওখানে মনে করুন একটা সার্ভার এখানে আছে। এখন আমার ইথিক্যাল হ্যাকার হিসেবে কনফিডেন্সিয়ালিটিটা কিভাবে অ্যাচিভ করবো, আমি ওখানে একটা অ্যাক্সেস একটা লিমিটেশন মতো করে দিতে পারি যে কেউ চাইলে আমার ওয়েব সার্ভারে ওয়ার্ডপ্রেসের আমার সাইট, এটা লগ ইন পেজে কেউ লগ ইন করতে পারবে না। ঠিক আছে, এই যে একটা আমি এনশিওর করছি যে একটা নিরাপত্তা দিচ্ছি যে সবার এখানে অধিকার থাকবে না আমার ব্যাংকের ইনফরমেশন, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, মান্থলি কত করছি, এগুলো যাতে সবার কাছে না যায়। এটা কি হচ্ছে আমার কনফিডেন্সিয়ালিটি। এটা আমাদের কেন জানা প্রয়োজন, কারণ ইথিক্যাল হ্যাকিং মানে শুধুই আমাদের টুলস রান করা না। এই যে আমি একজন ক্লায়েন্টের কাছে যাচ্ছি, একজন ক্লায়েন্ট আমার বিভিন্ন রকমের কাজ দিয়ে থাকবে, তো তখন আমাদের এই কনসেপ্ট গুলো ম্যানেজমেন্ট টাইপের এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। এই জন্য শুধু আপনাদের ক্লাসের প্রথম দিকে একটু ম্যানেজমেন্টের এই জিনিসগুলো বুঝিয়ে নিচ্ছি। আবার পাশাপাশি ইসি কাউন্সিল ইথিক্যাল হ্যাকিং যে সার্টিফিকেশন আছে, অনেকে এই শিখন থেকে ট্রেনিং নিয়ে পরবর্তীতে সেটাতে অ্যাটেম্প্ট করে, সেখানেও আপনাদের এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। তো একই সাথে দুইটা পারপাস যাতে ফিল আপ হয় সেজন্য আপনাদের বোঝাচ্ছি। একটু বোরিং লাগতে পারে, কারণ আমি জানি, আমি নিজেও যখন থিওরিটিক্যাল কিছু করতে যাই একটু প্রথম দিকে একটু বোরিং লাগে। আমাদের লিনাক্স যখন পড়াবো তখন এই বোরিংটা চলে যাবে। তো ইন্টিগ্রিটিতে কি হচ্ছে, এই যে আমি নিরাপত্তা দিচ্ছি বা এই যে হ্যাকিং এর কাজ করছি, আমার সেকেন্ড যে টার্গেটটা থাকে যে আমি তথ্য যেটা পাচ্ছি, পাঠাচ্ছি বা সংগ্রহ করছি, সেটার সমন্বয় যেন থাকে। আমি বাংলাদেশ ব্যাংক থেকে আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা সেন্ড করলাম, মাঝখানে হ্যাকার বসে কি করলো, সে টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করে 2 লক্ষ করে দিল, এটা কি একটা ক্ষতি? তো আমার হ্যাকার হিসেবে, আমি ইথিক্যাল হ্যাকার হিসেবে আমার এখানে অ্যাচিভ করতে হবে কি, আমি সেখানে সফটওয়্যার গুলো যেটা আছে মাঝখানে বসে কেউ যেন আমার তথ্যটা পরিবর্তন করতে না পারে, এই যে মডিফাই করতে না পারে, সেটা আমার কি অ্যাচিভ করতে হবে। আমি আপনাদের ক্লাসে দেখাবো যে কিভাবে একজন হ্যাকার হিসেবে আপনি আপনার বাসায় আপনার রুমের ভিতরে বাকিরা তাদের ডিভাইস দিয়ে যেই ওয়েবসাইট ব্রাউজ করছে, লগ ইন করছে, সেগুলো কি আপনি দেখে ফেলতে পারবেন তাদের কম্পিউটার হ্যাক না করেই। এটা যত করতে না পারে বা ইনফরমেশন সিকিউরিটিতে এটা যাতে অ্যাচিভ করতে পারে, এই যে পয়েন্টটা, সেটার নাম হচ্ছে ইন্টিগ্রিটি বা সমন্বয় থাকতে হবে। ঠিক আছে, আর থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, যে সব তথ্য সবার কাছে যেন না যায়। ঠিক আছে, এটা শুধু যার যার ব্যাংক অ্যাকাউন্ট মনে করুন শুধু সেই তথ্যটা পাবে, অন্য কেউ তথ্যটা পাবে না। তো যাই হোক, এটা আমাদের একটু কথা গেল তথ্যীয় আলোচনায়। এরপরে আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে টাইপস অফ অ্যাটাক, যে আমরা এই হ্যাকিং এ এসে বিভিন্ন রকমের অ্যাটাক আমরা দেখে থাকবো, এগুলোর একটা প্রকারভেদ মতো আমাদের করতে পারা উচিত। তখন কি হবে, আমরা রেমেডিয়েশন বা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারবো বা নিজেরাও বিভিন্ন এইরকম অ্যাটাক গুলো অ্যাপ্লাই করতে পারি। তো প্রথম যে অ্যাটাকটা, এটা আমরা অনেকে গেস করতে পারি বা ধারণা করতে পারি, প্রথমটাই হচ্ছে আমাদের প্যাসিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাকে কি হচ্ছে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি, আমি টাইপ যা করছি। জি ভাইয়া, ঠিক আছে, তো প্রথম যে টাইপটা প্যাসিভ, এখানে কি হচ্ছে, আমি সরাসরি আমার যে টার্গেট তার সাথে আমি কোনো সংঘর্ষে যাব না। ঠিক আছে, আমি একজনের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে চাচ্ছি, কিন্তু আমি সরাসরি তার ব্যাংকে গিয়ে বা তার ওয়ালেট যেটা আছে বা তার মানি ব্যাগ যেটা আছে, আমি সেখানে টানাটানি করছি না, আমি প্যাসিভলি অন্য কারো মাধ্যমে, অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আমি হ্যাকিং এর চেষ্টা করছি। এটা হচ্ছে কি আমাদের প্যাসিভ অ্যাটাক। এরপরে যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। এই টাইপে কি হয়, যখন আমরা সরাসরি আমাদের হ্যাকিং এর টুলস যেগুলো আছে আমরা জানি, এই টুলস গুলো অ্যাপ্লাই করা শুরু করি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ অ্যাটাক। এটার ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা প্রয়োজন, কেননা আমরা সবসময় আমাদের এই অ্যাক্টিভ অ্যাটাকের অনুমতি থাকে না। অবৈধভাবে আমি কোথাও অ্যাক্টিভ অ্যাটাকের চেষ্টা করলে আমি লিগ্যাল ইস্যুতে পড়তে পারি। অ্যাক্টিভ অ্যাটাকের কতগুলো উদাহরণ আমরা অনেকেই এসকিউএল ইনজেকশনের নাম শুনেছি। এখানে কি হয়, বিভিন্ন এসকিউএল কমান্ড দিয়ে একটা সার্ভার, ওয়েব সার্ভারের পুরোপুরি অ্যাক্সেস নিয়ে ফেলা যায়। এই যে জিনিসটা,
এটা একটা এসকিউএল অ্যাক্টিভ অ্যাটাক। আবার আরেকটা উদাহরণ হতে পারে ডস অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস। আমি আপনাদের এগুলোর বিস্তারিত ক্লাসে দেখাবো, আমি শুধু উদাহরণ বোঝানোর জন্য। তো এটাতে কি হচ্ছে, এমন অ্যাটাক দিচ্ছি যে ওয়েব সার্ভার ধরে ডাউন হয়ে যাচ্ছে, অন্য কেউ সেই ওয়েবসাইটে কি অ্যাক্সেসই করতে পারছে না। এখানে আমি কি করছি, সরাসরি আমার যে আমার টার্গেট মনে করুন evaluate.com, সে আমার টাকা ফেরত দিচ্ছে না, আমি রেগে তার ওয়েব সার্ভারে ডস অ্যাটাক দিয়ে দিলাম। তখন কি হচ্ছে, ওয়েবসাইট অন্য কেউ অ্যাক্সেস করতে পারছে না। এটা অ্যাক্টিভ অ্যাটাক। এবং যেই ওয়েব সার্ভারে মনে করুন ইভ্যালির ওয়েব সার্ভারে আমি ডস অ্যাটাক দিচ্ছি, তাদের ওখানে কিন্তু এটা সেভ থাকবে, তাদের ওখানে ইনফরমেশন থেকে যায়। অ্যাক্টিভ অ্যাটাক গুলোতে আপনি যেই তথ্যগুলো সেন্ড করেন সেগুলো কিন্তু থেকে যায়, যার কারণে যখন পরবর্তীতে ফরেনসিক অ্যানালাইসিস করা হয়, হ্যাঁ আপনাকে কিন্তু খুঁজে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এরপরে আরেক টাইপের অ্যাটাক দেখা যায়, সেটা হচ্ছে ক্লোজ ইন। ঠিক আছে, এটা কি হচ্ছে, আপনার খুব কাছাকাছি এসে আপনার কোনো তথ্য যদি চুরি করা হয়। মনে করুন আপনি ফোনে আপনি কাউকে কোনো ইনফরমেশন বলছিলেন, এটা একটা আমাদের সিকিউরিটি মেজারের একটা বিষয়। বা আপনি বসে এই যে আপনি কালি লিনাক্সে কি করছেন, লগ ইন করছেন, বা আপনি ফেসবুকে লগ ইন করছেন, এখন পেছন থেকে কেউ এসে চুপটি করে আপনার ঘাড়ের পেছন থেকে আপনি পাসওয়ার্ড কি টাইপ করেছিলেন এটা দেখে ফেললো, ওটা হচ্ছে ক্লোজ ইন অ্যাটাক। এবং এখানে আমাদের এটা কিন্তু একটা সিকিউরিটি জিনিস যে এরকম আশপাশ থেকে আমাদের তথ্যটা যাতে কেউ দেখে ফেলতে না পারে, সেটা আমাদের কি এনশিওর করতে হবে। আবার আরেকটা আছে ইভস ড্রপিং। এটাতে কি হয়, আপনি ফোনে কারোর সাথে কথা বলছেন, আরেকজন এসে কি করছে, সে আপনার আপনি যা যা বলছিলেন সব শুনে ফেললো। আপনি কাউকে ফোনে বলছেন যে আমার ব্যাংকে এরকম 10 লক্ষ টাকা আছে, তুমি এটা এমন এমন অ্যাকাউন্ট নাম্বার, এগুলো তুমি তুলে ফেলো। অন্য একজন ফোনে আপনার কথাটা শুনে ফেললো, এটা কি আপনার জন্য ক্ষতিকর। তো আমাদের প্রোটেকশন, আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসে আপনাদের এগুলোর প্রোটেকশন বা এগুলো নিয়ে হালকা কথা বলবো, অসুবিধা নেই। এটা একটা অ্যাটাকের প্রকারভেদ। আরেকটা প্রকারভেদ দেখা যায়, সেটা হচ্ছে ইনসাইডার অ্যাটাক। এটা খুবই একটা গুরুতর অ্যাটাক, কিন্তু আমরা এই অ্যাটাকের সাথে পরিচিত না। কেননা ইনসাইডার কি, আপনার প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কেউ একজন আপনার কি হ্যাকিং এর চেষ্টা করছে। এখন আপনার আপনি একজন ব্যাংকের ম্যানেজার, আপনার প্রতিষ্ঠানেরই একজন কর্মী, সে কি করছে, চিন্তা করছে যে কিভাবে ব্যাংক থেকে হ্যাকিং করে সে নিজে কোটি কোটি টাকা নিয়ে চলে যেতে পারে। এটা কি ইনসাইডার অ্যাটাক। এটা খুবই জটিল এবং এটা সহজে ডিটেক্ট করাটা কষ্ট হয়ে যায়। এটা যেমন ফিজিক্যালি ইনসাইডার অ্যাটাক যেমন হয়ে থাকে, তেমনি আপনার সফটওয়্যার বেসড ইনসাইডার অ্যাটাক হতে পারে। সেটা কেমন, এই যে ম্যালওয়্যারের নামের সাথে আমরা পরিচিত, আমি ম্যালওয়্যার ক্লাসে এটা নিয়ে আপনাদের দেখাবো। সেখানে কি হচ্ছে, ম্যালওয়্যারটা আপনার কম্পিউটারের ভিতরে প্রবেশ করে আপনার কম্পিউটারের ভিতরে থেকে তথ্য চুরি করছে, আপনার কম্পিউটার ক্ষতি করছে, কম্পিউটার ড্যামেজ করে দিচ্ছে, এই কাজগুলো করছে। এটাও একটা ইনসাইডার অ্যাটাক হয়ে থাকে। আবার কি লগার একটা জিনিস আছে, আপনারা কেউ কেউ নাম এটা শুনে থাকবেন। এটা কি করে, আপনি যেই পাসওয়ার্ড টাইপ করছেন বা যে আপনার কিবোর্ডে যেই বাটনগুলো টাইপ করছেন, এই কি লগার নামে সফটওয়্যারটা আপনার কম্পিউটারে আমি যদি সেট আপ করে দিই, কি হচ্ছে, আপনি যা টাইপ করবেন সব আমার কম্পিউটারে চলে আসবে, আপনার কিবোর্ডের তথ্যগুলো। এটা কি একটা ইনসাইডার, আপনার কম্পিউটারের ভিতরে থেকে আমি আমার কাজগুলো করতে পারছি। যেমন এরপরে আরেকটা দেখা যায় অ্যাটাকের প্রকার, সেটা নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা এটা কেমন, মনে করুন আমরা অনেকেই মোবাইল ঠিক করতে দেই না। আমি ইন্ডিয়ান একটা মুভিতে এটার একটা ভালো এক্সাম্পল দেখেছিলাম। সেখানে কি হয়, মানুষগুলো মোবাইল ঠিক করতে দেয়, নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল বা বাটন মোবাইল গুলো ঠিক করতে দিচ্ছে, ফিচার ফোন। তো যাদের কাছে ঠিক করতে দিচ্ছে, এরা কি করে, মোবাইল ঠিক করার পাশাপাশি তার ভিতরেই তাদের নিজস্ব কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সেখানে সেট আপ করে দিচ্ছে। তাতে অসুবিধাটা হয় কি, বাংলাদেশেও আমি পত্রিকাতে এরকম ঘটনা ঘটতে দেখেছি যে একজন মোবাইল ঠিক করতে দিয়েছিল, সে কি করছে, যে মোবাইল ঠিক করতে তার ইমো বা হোয়াটসঅ্যাপের এই যে ভেরিফিকেশন কোড যেগুলো, এগুলো নিয়ে তার নিজস্ব ডিভাইসে নতুন অ্যাকাউন্ট খুলে রাখছে, বা কোনো ম্যালওয়্যার সে কি এখানে সেট আপ করে দিচ্ছে। এটা আপনি কিন্তু সহজে ধরতে পারবেন না, কিন্তু এটাও এক রকমের অ্যাটাক, আপনাকে হ্যাকিং এর একটা চেষ্টা। ঠিক আছে, তো এই পদ্ধতিতে আমাদের হ্যাক করা হতে পারে, বা আমাদের ইথিক্যাল হ্যাকিং আসলে এখানে কাহিনী যেটা হয় পুরো কোর্সেই, এই যে ব্ল্যাক হ্যাট বা খারাপ হ্যাকাররা কি কি কাজ করে, এই জিনিসগুলোই আপনাদেরকে বোঝানো হবে, শেখানো হবে। খালি পার্থক্য এটাই, আমরা কোনো খারাপ কাজে ব্যবহার করবো না, কিন্তু ওরা আসলে কি কি, মানে এই খারাপ হ্যাকাররা কি কি কাজ করে, এগুলো নিয়েই কি আমাদের বিস্তারিত আলোচনা। কেমন?
এরপর আমাদের একটা টপিক জানা লাগবে, সেটা হচ্ছে সাইবার কিল চেইন, বা এই যে হ্যাকিং এর ঘটনাটা ঘটে, এটা একটা প্রসেসের মাধ্যমে ঘটে থাকে, বা একটা ধারাবাহিক একটা উপায়ে হয়ে থাকে। এটার একটা উদাহরণ আমরা যদি চিন্তা করি, এটা মেথোডোলজি নিয়ে একটু পরে আলোচনায় আসি। তো সাইবার কিল চেইন এই জিনিসটা মূলত একটা মিলিটারি টার্ম, সাধারণত যুদ্ধক্ষেত্রে বা মিলিটারি স্ট্র্যাটেজি যেগুলো আছে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো সাইবার কিল চেইন বা একজন ইথিক্যাল ব্ল্যাক হ্যাট হ্যাকার গুলো বা খারাপ হ্যাকার, এরা কি করে থাকে, প্রথম স্টেপে আপনার রিকগনিশন্স, যেটা আপনার তথ্য সংগ্রহ করা শুরু করে। অনেকেই কি করে, যারা ফেসবুক হ্যাকিং এর কাজ করে বা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং এর কাজ করে, আপনার ব্যাংকের তথ্যগুলো খোঁজা শুরু করবে, বা আপনার ওয়ার্ডপ্রেস সার্ভার আছে, এগুলো খোঁজা শুরু করবে। এরপর ওয়েপনাইজেশন, বা আমরাও দেখবো যে আমরা কিভাবে বিভিন্ন হ্যাকিং এর টুলস এখানে অ্যাপ্লাই করতে পারি, বা হ্যাকিং এর বিভিন্ন পেলোড মতো, পেলোড হচ্ছে গিয়ে মনে করুন হ্যাকিং এর যে কমান্ড গুলোর একটা সেট, এরকম একটা জিনিস কল্পনা করেন, এটা তৈরি করা হয়ে থাকে। প্রথমে তথ্য আমি নিচ্ছি, নেয়ার পরে কি হ্যাক করব, কি সফটওয়্যার দিয়ে সেটা আমি সিলেক্ট করছি, করার পরে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কি করে, এটা ডেলিভার করে দিচ্ছে 3 নাম্বার স্টেপে। আমার ওয়েব সার্ভার ওয়ার্ডপ্রেস ইভ্যালির ওয়েবসাইটে হ্যাক করার উদ্দেশ্য, আমি প্রথমে তথ্য খুঁজলাম, এরপরে কি সফটওয়্যার দিয়ে আমি এটা হ্যাক করতে পারি সেটা সিলেক্ট করলাম, করে এবার সফটওয়্যারটা আমি সেন্ড করে দিলাম। দিলে কি হচ্ছে, আমি কি এক্সপ্লয়েট করে ফেলতে পারছি। অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার বা একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে আমরা যখন সিকিউরিটি টেস্ট করতে যাব, তখন আমাদের কাজ কিন্তু 4 নম্বর স্টেপে এসেই 4 বা 5 নম্বর স্টেপে এসেই শেষ হয়ে যাবে। আমি শুধু হ্যাকিং এর সফটওয়্যারটা ওখানে ডেলিভার করে, মানে ফুল অ্যাক্সেস নিয়ে আমি তাকে রিপোর্ট করে দিব যে হ্যাঁ দেখুন আপনার এটা হ্যাক করা সম্ভব। কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকার বা খারাপ হ্যাকার, ওদের তো আর ফ্রিল্যান্সিং কাজেরও উদ্দেশ্য না, বা ক্লায়েন্টকে বোঝানোর উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য কি, টাকা কামানো বা একটা ক্ষতি করা। ওরা কি করে, এই 5 নম্বর স্টেপে এসে, এই যে আমি সফটওয়্যার যেটা দিয়েছিলাম, হ্যাকিং এর যে সফটওয়্যার 2 নাম্বার স্টেপে যেটা দিয়েছিলাম, সেটা আপনার ওয়েব সার্ভারে সেট আপ করছে, ইনস্টল করছে। 6 নম্বরে এসে কি করছে, মনে করেন আমি বাংলাদেশ থেকে বসে ওই আমেরিকার কোনো ওয়েব সার্ভার ভাবে হ্যাক করে সেটা কন্ট্রোল করা শুরু করি। সেই ওয়েব সার্ভার দিয়ে অন্য কারো ওয়েব সার্ভার অ্যাটাক দিলাম, বা ব্যাংকের ওয়েব সার্ভার, সেটা থেকে টাকা পয়সা চুরি করা শুরু করলাম। এই যে একটা প্রসেস, এটা কি একটা চেইন, একটা প্রসেস, মানে ধারাবাহিকভাবে কাজটা করা লাগে। হ্যাকিং এর, ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে ধারাবাহিকভাবে আপনার কাজটা করা প্রয়োজন। ঠিক আছে, তো ইথিক্যাল ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এই কাজটা করে থাকে। এরপরে আমাদের কিছু শব্দ বা টার্মিনোলজির সাথে পরিচিত হতে হবে। দুইটা শব্দ আমি নতুন আরেকটা নিই, সেটা হচ্ছে গিয়ে থ্রেট। এই থ্রেট শব্দটার আমরা অনেক শুনে থাকি। আমি এটা, এই থ্রেট জিনিসটা কি, মনে করুন আমার এখানে একটা কম্পিউটার আছে। এখন আমি এই কম্পিউটারটাতে কি উপায়ে প্রবেশ করতে পারছি, আমার কম্পিউটারটা, বা এটা একটা সিম্পল বাসা চিন্তা করুন, বাসার এখানে একটা মেইন গেট আছে, মেইন গেটে খুবই ছোট একটি তালা এখানে তারা ব্যবহার করেছে। এখন প্রথমটা হচ্ছে অ্যাটাক ভেক্টর। এই যে অ্যাটাক, মানে আমি কোন উপায়ে তার এখানে প্রবেশ করছি, এই যে বাসা, তার এখানে ছোট তালা ছিল, আমি তালাটা ভেঙে এখানে প্রবেশ করছি। এই যে তালা ভেঙে যে প্রবেশ করার ওয়েটা, এই যে যেটাকে আমি ভাঙছি বা যেটাকে আমি অ্যাটাক করছি, সেটা আমার অ্যাটাক ভেক্টর বলা হয়ে থাকে। এবং যে আমি টোটাল অ্যাটাকটা দিচ্ছি, তালা ভেঙে আমি তার বাসার ভিতরে প্রবেশ করলাম, করে এখানে যা যা জিনিস ছিল সেগুলো চুরি করে নিয়ে আসলাম। এই যে জিনিসটা, সেটা পুরোটাকে একসাথে বলা হচ্ছে কি, বা পুরো প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের থ্রেট। এটা আমাদের কেন লাগবে, আমরা ইথিক্যাল হ্যাকিং এর কাজ করতে গেলে আমাদের বিভিন্ন জায়গায় এসব প্রফেশনাল বা ফর্মাল শব্দ ব্যবহার করে তাদেরকে বোঝানো লাগবে। ঠিক আছে, বা ক্লায়েন্টকে বোঝানো লাগবে, বা নিজেরাও হ্যাকিং এর কোনো রিপোর্ট বা কিছু করতে গেলে এই টার্মিনোলজি গুলো আমাদের প্রায় সময়ই সামনে আসবে। আরেকটা শব্দর পরিচিত হতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাটাক সারফেস। মনে করুন এখানে এই যে বাসাটা, এই যে বাসাটা আমি খুবই বিশ্রী রকম একটা বিল্ডিং এখানে এঁকেছি, কিছু মনে করবেন না। তো হতে পারে বাসাটা কি হচ্ছে, আমার এখানে একটা গেট আছে, একটা জানালা আছে, একটা বারান্দা আছে। সাপোজ আমার এরকম একটা বাসা। এখন আমি এই বাসাটা কি উপায়ে প্রবেশ করতে পারছি, আমি তো একটা উপায় পেলাম, এবার একটা অ্যাটাক ভেক্টর পেলাম, সেটা হচ্ছে কি তার বাসায় তালাটা
দুর্বল। আরেকটা উপায় হতে পারে আমি জানালা দিয়ে প্রবেশ করতে পারি, বারান্দা দিয়ে প্রবেশ করতে পারি। তো যতগুলো উপায়ে আমি প্রবেশ করতে পারি টোটাল সবগুলোকে একসাথে বলা হচ্ছে অ্যাটাক সারফেস। ঠিক আছে, এই শব্দগুলোর সাথে কনফিউজ হওয়া যাবে না। অ্যাটাক ভেক্টর হচ্ছে যে একটা পদ্ধতি বা যে একটা ওয়ে ব্যবহার করে আমি অ্যাক্সেস নিচ্ছি সেটা অ্যাটাক ভেক্টর, আর যতগুলো আছে সব টোটাল গুলোকে একসাথে বলা হচ্ছে অ্যাটাক সারফেস। কেমন? আমি আমার স্লাইডে ফেরত আসি। তো কতগুলো থ্রেড কি বললাম, যে কি মেথড বা টোটাল মেথডটাকে একসাথে বলা হচ্ছে থ্রেড। আমি এখানে একটা স্ক্রিনশটে কতগুলো এক্সাম্পল রেখেছি। প্রথমটা ম্যালওয়্যার, এটার একটা নাম বলেছি যে কি হচ্ছে, আমি একটা সফটওয়্যার মতো অন্যের কম্পিউটারে প্রবেশ করে দিচ্ছি, সেটা আপনি যত পাসওয়ার্ড টাইপ করছেন সব আমার কম্পিউটারে চলে আসছে, এটা কি একটা ম্যালওয়্যার। আরেকটা থ্রেট বা একটা ওয়ে সেটা হচ্ছে ফিশিং। আমরা অনেকেই জেনে থাকি যে ফেসবুক হ্যাকিং এর ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো কি এই ফিশিং দিয়ে হয়ে থাকে। আমি বিস্তারিততে যাচ্ছি না, শুধু নাম বলছি, কারণ কি বিস্তারিতর জন্য আলাদা আলাদা ক্লাস আছে, সেখানে আমরা আরো জেনে থাকবো। স্পেয়ার ফিশিং কি জিনিসটা কি, এটা হচ্ছে নির্দিষ্ট করে, মনে করুন আমার এই ক্লাসে 59 জন স্টুডেন্ট আছে, এর ভিতরে আল মামুন ভাই আছে, শুধু নির্দিষ্ট করে তাকে আমি হ্যাক করতে চাই, তো তার জন্য ফিশিং লিংক তৈরি করলাম, সেটা কি স্পেয়ার ফিশিং হয়ে থাকে। আরেকটা থ্রেট বা কমন আমরা দেখে থাকি সেটা হচ্ছে ম্যান ইন দা মিডল অ্যাটাক। এটাতে কি হচ্ছে, ওই যে একটা এক্সাম্পল দিলাম যে আপনি বাসায় বসে কারো ডিভাইস হ্যাকও করা লাগবে না, শুধু আপনার কম্পিউটার ব্যবহার করে দেখতে পাবেন যে বাকিরা কি কি তথ্য আদান প্রদান করছে। এটা ম্যান ইন দা মিডল একটা অ্যাটাক হয়ে থাকে। ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক কি হয়, আমার টার্গেট যেটা ওয়েব সার্ভার আছে সেখানে এমন অ্যাটাক দিব তার সার্ভার ধরে ডাউন হয়ে থাকবে। কেমন? তো এগুলো গেল আমাদের আলোচনা। এরপরে টাইপস অফ হ্যাকার্স, এটা আমি একটু পরে রেখেছি, কেন, কারণ আগে হ্যাকিং এর বেসিক কিছু ধারণা টার্মিনোলজি বুঝে দেন আমরা টাইপস অফ হ্যাকার্স আসি। চ্যাটে দেখা যাচ্ছে অনেকেই অনেক রকম কোশ্চেন করছেন, কাইন্ডলি আমরা ক্লাসে মনোযোগ দিই। কেমন? জিনিসটা বিরক্তিকর, বারবার চ্যাটে নোটিফিকেশন আসছে, আমরা ক্লাসে মনোযোগ দিই। কোশ্চেন থাকলে আমার সাথে করতে পারেন, আমরা আলোচনা করবো। কেমন? ক্লাসে কেউ? হ্যাঁ, চ্যাটে না আপাতত যাবেন। আমরা আবার আসি আলোচনা যে টাইপস অফ হ্যাকার্স। আমরা এই ব্ল্যাক হ্যাট হ্যাকারের নামটা অনেকবার উচ্চারণ করেছি, আপনারা কেউ কেউ হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। যা আসলে হ্যাকারদের ও সবাই যে আসলে টুপি পরে বা ক্যাপ পরে বিষয়টা তা না, আসলে তার বৈশিষ্ট্য বা তার আচরণটা কেমন তার উপর বেস করে একটা প্রকারভেদ বা ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। তো প্রথম যেটা হোয়াইট হ্যাট হ্যাকার, বা আমাদের উদ্দেশ্য যেটা আমরা এই কোর্স করে যেটা হতে চাই সেটা কি, আমরা সবাই সাদা ক্যাপ করবো তা না, তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা মানুষের উপকার করবো। আমরা হ্যাকিং এর যে জিনিসগুলো শিখছি সেটা দিয়ে মানুষের উপকার করব। তো এটা যারা করে থাকে তাদের বলা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। আর যারা এই জ্ঞানগুলো ব্যবহার করে মানুষের ক্ষতি করছে, একটা হাতুড়ি দিয়ে আপনি পেরেক, কাঠ, টিন এগুলো ব্যবহার করে একটা বাসা তৈরি করতে পারেন, আবার ওই একটা হাতুড়ি দিয়ে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারেন। তো সেম জিনিসটাই, আপনি হ্যাকিং এর টুলস টেকনিক শিখে মানুষের উপকার করতে পারেন, হোয়াইট হ্যাট হ্যাকার। যদি আপনি মানুষের ক্ষতি করেন, ব্ল্যাক হ্যাট হ্যাকার। গ্রে হ্যাট হ্যাকার গুলো আসলে কি, এরা অ্যাকচুয়ালি কোনো কোনো সময় আপনার উপকার করে থাকে, আবার যদি মন চায় তারা কি করে এই ব্ল্যাক হ্যাট হ্যাকারের মতো ক্ষতি করে দেয়া আসে আর কি। হ্যাঁ, রেড হ্যাট হ্যাকার নামের একটা টার্মিনোলজি আছে। এরা আসলে কি, এদের কাজ হচ্ছে কি অনেকটা সাইবার পুলিশিং টাইপের, তবে এরা নিজেরা ওরকম অফিসিয়াল কোনো পুলিশ না, যে পুলিশের কোনো ডিপার্টমেন্ট থেকে না, তা না। আপনার মনে হচ্ছে যে আপনি কোনো খারাপ ক্ষতিকর কাজ করছিলেন, আমি একজন এরকম রেড হ্যাট হ্যাকার, আমি কি করব, গিয়ে আপনাকে কোনো একটা পানিশমেন্ট দিয়ে আসলাম নিজে থেকে গিয়ে। আপনি ডিডস অ্যাটাক দিচ্ছিলেন, আমি যে আপনার কম্পিউটার ধরে হ্যাক করে রেখে আসলাম, সাপোজ। এরপরে যে একটা টাইপ দেখা যায় হ্যাকটিভিস্ট, এটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে গিয়ে একবার ওই ইরানে সম্ভবত অলিম্পিয়াডে চলার সময়, তো তাদের একটা ওয়েবসাইটে কিছু নিউজ প্রকাশ করা হয়, কিছু চাইনিজ হ্যাকারের এটা পছন্দ হয়নি। তারা কি করে, গ্রুপ ধরে গিয়ে ইরানের ওয়েবসাইটটা এরকম হ্যাক করে তাদের নিজস্ব মতবাদ যেটা আছে, ইরান যেটা দিয়েছিল ব্লগ পোস্ট, সেটা সরিয়ে নিজেদের পোস্ট গুলো সেখানে দিয়ে আসে। এটা কি হ্যাকটিভিস্ট বা মানে একটা আন্দোলন টাইপের, যে আমার কোনো মতামত পছন্দ হচ্ছে না, ইউএসএ তে ইলেকশন হচ্ছে আমার পছন্দ হচ্ছে না, বা অমুক রাজনীতিবিদ এরকম একটা খারাপ কাজ করছে, আমি একসাথে 100টা ওয়েবসাইট হ্যাক করে আমরা গ্রুপ ধরে গিয়ে আমাদের মতবাদটা প্রচার করে আসলাম। ঠিক আছে, এটা হ্যাকটিভিস্ট, একটা আন্দোলনকারী টাইপের হয়ে থাকে। এরাও
হ্যাকার। আর লাস্টের যেটা স্ক্রিপ্ট কিরি, আপনাদের অধিকাংশই এই টাইপের হ্যাকার হয়ে থাকেন। এরা আসলে কি, এরা শুধুই টুলস রান করতে জানে আর কিচ্ছু বোঝে না, ঠিক আছে, টুলস একটা তৈরিও করতে পারে না। তো আপনারা যারা এই হ্যাকিং কোর্সে পড়াশোনা করেন না, তারা দিন শেষে গিয়ে স্ক্রিপ্ট কিরি হ্যাকার হয়ে যান। মানে কারণ কি, এই কোর্সে যে যে টুলস দেখিয়েছি শুধু সেগুলাই একটু জানেন, বাসায় পড়াশোনা করেন না, দিন শেষে গিয়ে আপনাদের প্রোগ্রেস বা কাজ পান না, এই সমস্যাগুলো হয়ে থাকে। হোয়াইট হ্যাট হ্যাকাররা যে টুলস তারা ব্যবহার করে, কি টুলস ব্যবহার করছে সেটাও জানে, টুলস কেন কাজ করছে সেটাও তারা বুঝতে পারে। কেমন? তো এটা গেল আমাদের হ্যাকিং এর প্রকার ভেদ। এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে লিগ্যাল অ্যাসপেক্টস অফ হ্যাকিং। এই যে আমরা হ্যাকিং এর কাজটা করতে এসেছি, যারা বাংলাদেশে আছেন আমার স্টুডেন্টের ভিতরে, তাদের অবশ্যই বাংলাদেশের যে সাইবার আইন আছে সেটা সম্পর্কে জানতে হবে, এবং যারা দেশের বাইরে আছেন তাদের নিজ নিজ দেশের সাইবার আইন সম্পর্কে আপনার কি ধারণা থাকতে হবে। তো বাংলাদেশের আইনে বেশ কতগুলো ধারা এবং উপধারা আছে। তো হ্যাকিং সংক্রান্ত একটা ধারা আছে, সেখানে হ্যাকিং এর সংজ্ঞা এবং বিস্তারিত বলা আছে। তো যেটা হচ্ছে যে আপনি যদি এরকম হ্যাকিং এর চেষ্টা করে থাকেন, তো অনধিক 14 বছর কারাদণ্ড এবং অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। অর্থাৎ আমরা এই যে হ্যাকিং কোর্সে এত কিছু শিখছি, এরকম উড়াধুরা এটা অ্যাপ্লাই করা যাবে না, আমাদের খুবই সতর্কভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। তো হ্যাকিং এর এখানে সংজ্ঞা তারা কি দিয়েছে, বা অ্যাকচুয়ালি হ্যাকিং কখন বলা হবে, যে আমি তার কোনো তথ্য, মানে আমি কোনো একটা সার্ভারে গেলাম, ওয়েবসাইট, মনে করুন কিছুদিন আগে স্বপ্নের ওয়েব সাইটে এরকম হ্যাকিং এর একটা ঘটনা ঘটলো, র্যাব থেকে গ্রেপ্তার করলো, আপনারা নিউজ হয়তো দেখে থাকবেন। তো ওখানে কি হচ্ছে, আমি তাদের সার্ভারে ঢুকে তাদের যে ইনফরমেশন ছিল, মনে করুন স্বপ্নর ই কমার্স একটা সাইট, তাদের যে প্রোডাক্টের দাম, নাম, এগুলো সব কিছু চেঞ্জ করে আসলাম। এবং আবার সেটার বিষয় হচ্ছে কি, আমার নিজ মালিকানাধীন যদি হয় কম্পিউটার, আমার নিজস্ব যে কম্পিউটার, এখানে আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু হ্যাকিং এর এখানে বলা আছে, যদি আমার নিজের মালিকানায় না থাকে বা আমার দখলে না থাকে, এরকম কোনো কম্পিউটারে গিয়ে যদি আমি অবৈধভাবে কোনো রকম প্রবেশ করি বা কোনো রকম তথ্য চেঞ্জ করি, তখনই কি এটা হ্যাকিং হিসেবে কাউন্ট করবে, এবং বাংলাদেশের সাইবার পুলিশ যারা আছে তারা আপনাকে যথেষ্ট পরিমাণ পানিশমেন্ট দিয়ে থাকবে। এবং 2005-06 সালের দিকেও আসলে বাংলাদেশে হ্যাকিং নিয়ে মানে এত স্ট্রিক্ট আইন ছিল না, এত দণ্ড বা এগুলোর কোনো ব্যবস্থা কিন্তু ছিল না। তখন হ্যাকিং করে আসলে পার পেয়ে যাওয়া যেত, এখনো পাওয়া যায়, তবে সেটা খুবই এক্সপার্ট লেভেলের হ্যাকার হলে। কিন্তু আপনার যদি খুব ভালো রকমের ফরেনসিক এক্সপার্ট আপনার অ্যানালাইজ করে, আপনার ধরা খাওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে, কারণ ডিজিটাল সিস্টেমে আপনি যত রকমেরই তথ্য লুকানোর চেষ্টা করেন, কোনো না কোনো ক্লু বা ওয়ে থেকেই যাবে। ঠিক আছে, যার কারণে অবৈধভাবে বা যেখানে আপনার অনুমতি নেই সেখানে কোনো রকমের হ্যাকিং এর চেষ্টা করা যাবে না। এখন আপনি হ্যাকিং কোর্স করছেন, এটা শুনে আপনার আবেগী বন্ধুরা এসে বলবে, বন্ধু আমার অমুকের একটা ফেসবুক আইডি আছে, সেটা একটু কাইন্ডলি হ্যাক করে দাও। আপনিও আবেগে পড়ে, হ্যাঁ বন্ধু তুমি আমার প্রাণের বন্ধু, আমি তোমার জন্য ফেসবুক আইডি হ্যাক করে দিচ্ছি, এই বলে আপনিও এরকম আকাজ করতে গেলেন। আপনি এবং আপনার বন্ধু উভয়ে কিন্তু পানিশমেন্টের আন্ডারে পড়বেন। এবং বাংলাদেশের পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণ এখন অ্যাডভান্স, ঠিক আছে, নিয়মিত পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশ পুলিশ, তাদের সাইবার ইউনিট আছে, ডিবি পুলিশের আন্ডারে হচ্ছে ডিবি, তাদের সাইবার ইউনিট আছে, পিবিআই পুলিশের ভিতরে ইনভেস্টিগেশনের আলাদা টিম, তাদের সাইবার টিম আছে। আবার সিআইডির কাজই হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন করা, তাদের নিজস্ব সাইবার টিম আছে। আপনি প্রতিটা ডিপার্টমেন্টে, র্যাবের সাইবার টিম আছে, সেনাবাহিনীর সাইবার টিম আছে, ঠিক আছে, নৌবাহিনী, এয়ারফোর্সের সাইবার টিম আছে, তবে তারা তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে ওগুলোর সিকিউরিটি নিয়ে কাজ করে। কিন্তু এই নর্মালি আমরা এমনকি ফেসবুকে যে পোস্ট গুলো আমরা দিচ্ছি, শেয়ার দিচ্ছি, এগুলো নিয়েও যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস কিন্তু করা হয়ে থাকে। অতএব যথেষ্ট পরিমাণ সাবধানতার সাথে আমাদের ইথিক্যাল ভাবে আমাদের কাজগুলো করতে হবে। হ্যাঁ রফিকুল ভাই, আসলে আমি পুরো কোর্সই আসলে ইংরেজিতেই করব, নো প্রবলেম। আমার অধিকাংশ কন্টেন্ট ইংরেজিতে, সামান্য কিছু যেগুলো একান্তই বাংলা, এটা তো এই আমি যে স্ক্রিনশট নিয়েছি এটা কিন্তু আমি নিজে থেকে লিখিনি, এটা আপনারা সার্চ দিলে এখনই পাবেন। এই বাংলাদেশের সাইবার আইন লিখে সার্চ দিলে ওখানে বিস্তারিতভাবে ওয়েবসাইটে আরো বর্ণনা দেয়া আছে। কেমন, সাইবার পুলিশিং জিনিসটা খুবই ভয়ানক বা স্ট্রিক্ট। আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন আপনার রেসপেক্ট আছে, কিন্তু খারাপ কাজে ব্যবহার করলে যথেষ্ট পরিমাণ পানিশমেন্ট কিন্তু আছে, আমাদের সাবধান থাকতে হবে।
কেমন? তো এরপরে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে হ্যাকিং এর মেথোডোলজি। এত সময় আমরা কি হ্যাকিং এর বেসিক কিছু শব্দ জানলাম, হ্যাকিং কি জানলাম, বা হ্যাকার কত প্রকার এটা জানলাম। এরপরে মেথোডোলজি নামে একটা জিনিস শিখবো। কেন শিখবো? এটা কি ম্যানেজমেন্টে লাগবে? না। আসলে প্রতিটা কাজই আমরা যেটা করি এটা কিন্তু একটা প্রসিডিউর বা একটা ধাপে ধাপে একটা কাজ আমরা করে থাকি। যেমন আপনি সিম্পল, আপনি একটা ডিম ভাজি করে ভাত খাবেন। সিম্পল, আপনি আর কিছু করবেন না, একটা ডিম ভাজি। এখন আপনি চুলা না জ্বালিয়েই যদি আপনি সেখানে কি করেন, আপনি একটা ডিম দিলেন, ডিমটা ভাঙলেন না, সরাসরি আস্ত ডিম দিয়ে তার উপর তেল ঢেলে দিলেন, দিয়ে আপনি তার উপর লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকেন। আপনি চুলাও জ্বালান নেই, ডিমও ভাঙেন নেই, আপনি কি করছেন? একটা প্রসেস ফলো করছেন, একটা এটা সহজ বাংলায় আমরা বলে থাকি উড়াধুরা বা মানে উল্টাপাল্টা একটা ওয়েতে আমি কাজ করছি। আমি কি আমার টার্গেট যেটা সেটা অ্যাচিভ করতে পারবো? না। আমরা তখনই একটা টার্গেট বা একটা শৃঙ্খলাবদ্ধ বা একটা ডিসিপ্লিন মেনে যখন কাজ করে থাকি তখনই কি আমাদের টার্গেটটা অ্যাচিভ করতে পারি। তো সেই জিনিসটাই হ্যাকিং এর ক্ষেত্রেও এই একটা জিনিস আছে, নাম হচ্ছে হ্যাকিং এর মেথোডোলজি, যে আমরা কিভাবে ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপে একটা কাজ করলে বা একটা প্রতিষ্ঠানে অ্যাটাক করলে আমরা কি এটা হ্যাক করতে পারবো। কেমন? তো আমরা এখানে একটা মেথোডোলজির নাম লিখে রেখেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের বা বিভিন্ন টাইপের মেথোডোলজি হয়ে থাকে বা পদ্ধতি হয়ে থাকে, এটা একটু পরে আলোচনা করছি। তো আমি আগে প্রথমে নরমাল একটা জেনারেলাইজড ফর্ম, পিটিইএস, পেনেট্রেশন টেস্টিং এক্সিকিউশন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা ফুল ফরম্যাট এটা। তো এই মেথোডোলজিতে কি বলা হচ্ছে বা আমি কি করব, প্রথমেই প্রি এঙ্গেজমেন্ট ইন্টারাকশনস। এই স্টেপে আপনি একজনকে হ্যাক করবেন, আপনার ক্লায়েন্ট মনে করুন freelancer.com থেকে আপনাকে একটা কাজ দিল। তো তার আগেই একটা কনসেন্ট বা একটা এটা বাংলা কি হতে পারে, একটা চুক্তিপত্র বা এরকম একটা করে নিতে হয়। বা কোনো এন্টারপ্রাইজে আপনাকে মনে করুন সোনালী ব্যাংক থেকে বললো যে আপনি এসে আমাদের এরকম সাইটটা সিকিউরিটি টেস্ট করে দিয়ে যান। মুখে শুধু বললেই হবে না, আপনার তার থেকে লিখিত নিতে হবে এবং আপনাকেও কি লিখিত দিতে হবে। আমি আপনাদের এটার জন্য রিপোর্টিং যে ক্লাস নেব সেখানে বিস্তারিত এটা দেখাবো এক্সাম্পলটা প্রি এঙ্গেজমেন্টের এখানে কি করতে হয়। তো এখন ওভারঅল আইডিয়াটা বলে রাখি যে আপনার লিখিত একটা দলিল মতো চুক্তিপত্র মতো এই কাজগুলো করতে হয়। না হলে কি হচ্ছে যে একটু আগে আপনারা ল দেখলেন যে আপনি আইনের কারণে ফেঁসে যেতে পারেন। এটা হচ্ছে কি প্রি এঙ্গেজমেন্ট ইন্টারাকশনস। আমি হ্যাকিং এর আগেই আমাকে এটা নিশ্চিত করতে হবে যে আমি হ্যাক করার অনুমতি পাচ্ছি কিনা, কতটুকু হ্যাক করতে পারবো। এবং আমি যদি এরকম পুলিশ এসে আমাকে ধরে তখন আমার ক্লায়েন্টকে এই কাগজটা আমি দেখাতে পারবো যে হ্যাঁ আমার ক্লায়েন্ট আমাকে বলেছিল সিকিউরিটি টেস্ট করতে, আমার এখানে কোনো দায়ভার নেই। কেমন? আমাদের মেথোডোলজি প্রথম অপশনটা। এরপরটা হচ্ছে ইন্টেলিজেন্স গ্যাদারিং। আপনাদের এরপরের যে ক্লাসটা এটা হবে নেটওয়ার্কিং বেসিক। তারপরে যে ক্লাস সেটাই আমি আপনাদের দেখাবো এই জিনিসটা, ইন্টেলিজেন্স গ্যাদারিং, কিভাবে একজন মানুষের সম্পর্কে আপনি আবার মেসেজ দিচ্ছে চ্যাটে সোহান কাজী ভাই, আপাতত চ্যাটে কথা বলার কোনো দরকার নেই। রফিকুল ভাই, হ্যাঁ উনি বাংলা বোঝেন, এটা কোনো বিষয়ই না, এটা অসুবিধা না। আমার ক্লাসে বাইরের দেশেও অনেক স্টুডেন্ট থেকে থাকে, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, অনেক দেশের স্টুডেন্ট থাকতে পারে, এটা কোনো বিষয় না, এটা অবাক হওয়ার কিছু নেই, আমরা ক্লাসে ফোকাস করি। তো আমাদের যেটা ছিল মেথোডোলজি, প্রথমে আমি কি করলাম, প্রি এঙ্গেজমেন্ট তো করে নিলাম যে আমি কাজের শুরুতেই চুক্তিপত্র নিচ্ছি। এরপরে হ্যাকিং এর পরের স্টেপে আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে হয়। আমি আপনাদের দেখাবো যে কিভাবে একজন মানুষের শুধু নাম ধরে সার্চ দিয়ে তার কি কি সাইটে তার প্রোফাইল আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, কোথায় অ্যাকাউন্ট আছে, মনে করেন আমার আশরাফুল আলিম নাম দিই, কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে এগুলো খুঁজে বের করা, ফোন নাম্বার খুঁজে বের করা, আমি কি ওয়েবসাইট আমার আন্ডারে আছে, এরকম আবার সেন্সিটিভ কোথাও আমার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এগুলো চলে এসেছে কিনা, এই যে সেন্সিটিভ ইনফরমেশন গুলো এই যে খুঁজে বের করছি, এটা কি আমাদের সেকেন্ড স্টেপ একটা কিছু হ্যাক করার আগে। এরপরে থ্রেট মডেলিং একটা করতে হয়। মনে করুন আপনি খুঁজে পেলেন আমি আশরাফুল আলিম একটা ওয়ার্ডপ্রেস সাইট রান করছি, সেটার কেমন থ্রেট, আমরা থ্রেটে কি বলেছি, কি উপায়ে আমি হ্যাক করতে পারি সেটার একটা ধারণা করা। এই থ্রেট মডেলিং স্টেপে এসে আমি শুধু তথ্য পেলাম, তথ্যগুলো যদি আমি সুনির্দিষ্টভাবে অ্যাপ্লাই করতে না পারি, আমার তথ্য দিয়ে কিন্তু কোনো কাজ নেই। আপনি শুধু আমার ইমেল অ্যাড্রেস পেয়েছেন কিন্তু সেটা দিয়ে আপনি আমাকে ফিশিং করতে পারছেন না, হ্যাক করতে পারছেন না, আপনার কিন্তু এই ইনফরমেশনটা কোনো কাজে লাগবে না। এই থ্রেট মডেলিং স্টেপে এসে আমরা কি করি, এটার একটা মডেলিং মতো করি বা একটা আইডিয়া করে থাকি। এখানে আবার এমন না যে আপনি এখানে হোয়াইট বোর্ড নিয়ে বসে বসে মডেলিং করবেন, আর্কিটেকচার রাখবেন, বক্স রাখবেন, না এরকম কিছু না, এটা মাইন্ড ম্যাপ বা আপনি কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যে সেকশনটা ভুলনারেবিলিটি অ্যানালাইসিস, এটা নিয়ে পুরোই আপনাদের একটা ক্লাস আলোচনা করবো যে আমরা বিভিন্ন অটোমেটিক স্ক্যানার যেগুলো আছে, কারণ হ্যাকিং এর যে কাজটা অনেক কাজ আছে রিপিটেড,
বারবার একই রকম কাজ করতে হয়। এই কাজ আমার করা দরকার কি? আমার হ্যাকিং টুলস কে দিয়ে দিচ্ছি, টুলস নিজে থেকে আপনার কাজগুলো করে দিবে। হ্যাঁ, ঠিক আছে, নিজেই স্ক্যান করে কোনো ভুলনারেবিলিটি থাকলে আপনাকে রিপোর্ট করবে। আমি নিজে ইনফরমেশন পেলাম, আমি টুলস এর সাহায্য নিলাম, আমার 4 নম্বর স্টেপ কমপ্লিট। এরপরে 5 নম্বর স্টেপে গিয়ে আমি কি করছি? এক্সপ্লয়েট করছি। এক্সপ্লয়টেশন জিনিসটা কি? ইউজ করা। আমি আমার টার্গেট ওয়েব সার্ভার ছিল eveli.com, সে আমি কি করছি? ভুলনারেবিলিটি অ্যানালাইসিস করে দেখলাম যে তাদের একটা এসকিউএল ইনজেকশন পাওয়া গিয়েছে, আমি ইনজেকশন দিয়ে অ্যাক্সেস নিয়ে নিলাম। অ্যাক্সেস নেওয়ার পরে হ্যাকিং এ যেটা করতে হয়, 6 নম্বর স্টেপে এসে শুধু অ্যাক্সেস নিলেই হয় না, পোস্ট এক্সপ্লয়টেশন এই ফেজে এসে ওই যে আমি সাইবার কিল চেনে দেখাইলাম না, যে আমি যখন অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার আমি কাজ করছি, আমার কাজ হচ্ছে শুধুই তাকে প্রমাণ করে দেওয়াতে আপনার এটা ভুলনারেবল ছিল বা দুর্বল ছিল, আমি হ্যাক করতে পেরেছি, আপনি এতটুক করলেই এনাফ। কিন্তু পোস্ট এক্সপ্লয়টেশনে এসে আরো কিছু কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনি হ্যাক করে সেখানে আরো কিছু ম্যালওয়্যার দিয়ে দিলেন, বা তার ব্যাংকিং ইনফরমেশন চুরি করলেন, কি লগার এগুলো দিলেন, অনেক কিছু করা যেতে পারে। কিন্তু ইথিক্যাল হ্যাকার হিসেবে এই স্টেপে এসে শুধুই আমি কি প্রিভিলেজ সিলেক্ট করবো, যে অ্যাডমিন যে আছে, ওয়েব অ্যাডমিন, তার অ্যাক্সেস নেওয়া যায় কিনা এই চেষ্টাটা করতে পারি। এরপর যে সেকশনটা, এটা হচ্ছে রিপোর্টিং। এই যে আপনি এত কিছু হ্যাক করলেন, এরপর এসে আপনাকে খুব সুন্দর একটা রিপোর্ট আকারে এটা আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। কারণ আমরা ইথিক্যাল হ্যাকার, আমাদের কাজ কি? লিগ্যাল ওয়েতে আমরা প্রি এঙ্গেজমেন্টে একটা কাগজ নিয়েছিলাম, একটা দলিল মতো নিয়েছিলাম, আমি হ্যাক করতে পারবো, এবং সেখানে উল্লেখ করতে হয় যে আমি অবশ্যই আপনাকে একটা সুন্দর রিপোর্ট করব। রিপোর্টটা কি? ওই আমরা স্কুলে যারা আছি তাদের বুঝতে সহজ, যে অ্যাসাইনমেন্ট টাইপের অনেকটা। আমি অ্যাসাইনমেন্ট করেছি, অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য কি? আমাকে যে কাজটা করতে দিয়েছিল আমি সব করতে পেরেছি কিনা, সেটা একটা কি ডকুমেন্ট থেকে যাওয়া। রিপোর্টিং এও এরকম একটা ডকুমেন্ট আপনার ক্লায়েন্টকে দিতে হচ্ছে। সেখানে আপনার কিছু সাজেশন দিয়ে দিতে হয় যে আপনার ওয়েবসাইটে এরকম দুর্বল, এভাবে হ্যাক করা যেতে পারে। ঠিক আছে, তো আমরা অনেক আলোচনা করে ফেলাম, তো তাত্ত্বিক আলোচনা। এখন আমরা আমাদের লিনাক্স বেসিক্স যে অংশটা আছে এই অংশে ফেরত আসি। আমরা কালি লিনাক্স যেটা ডাউনলোড করেছিলাম গতদিন, সেটার কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই আলোচনা করে থাকবো। তো আপনি যখনই কালি লিনাক্সটা নতুন রান করছেন, আমরা এখন অনেক প্র্যাকটিক্যাল সেকশনে চলে এসেছি। আপনি প্রথমেই যে ফোল্ডারে চাচ্ছেন, আপনি চাইলে এখানে রাইট বাটন ক্লিক করলে ওপেন টার্মিনাল হেয়ার এই জিনিসটা এখানে শো করবে। আমি টার্মিনালটা কেনই আগে এখানে করলাম, তার আমি এটা রিমুভ করে নিই। এটা এই যে ফাইলটা আপনার শো করছে, কারো কারো শো করতে পারে, এটা মাঝে মধ্যে হয়। ওই হ্যাকিং এর কোন টুলস মাঝখানে ইন্টারাপ্ট হলে এই একটা এরর দেখাতে পারে, আপনি সিম্পলি রিমুভ করে দিতে পারেন। যাই হোক, আমরা লিনাক্স এর আলোচনায় ফেরত আসি। এই যে কালি লিনাক্স, এই লিনাক্স জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি, বা এটা বলতে আসলে কি বুঝিয়ে থাকে। এই যে আমি আবার আমাদের হোয়াইট বোর্ডে ফেরত আসি। সিম্পলি চিন্তা করুন, আমার কম্পিউটারের এই যে হার্ডওয়্যার, হ্যাঁ, আপনারা যদি কখনো কম্পিউটার মাদারবোর্ড মানে ডেস্কটপের মাদারবোর্ড দেখে থাকেন বা ল্যাপটপ খুলে থাকেন, তো ভিতরে দেখবেন সবুজ রঙের একটা বোর্ড মতো আপনার কি শো করছে, কেমন? তো এই জিনিসটা হার্ডওয়্যার। আপনি কম্পিউটারে যে ইনফরমেশন গুলো দিচ্ছেন, আমার এই যে সামনের মনিটরটা আছে, আমার কিবোর্ড আছে, আমি এখানে বসে ইনফরমেশন গুলো দিচ্ছি, এবং এটা ব্যাকগ্রাউন্ডে কি আমার এই হার্ডওয়্যারটা রানিং আছে। কিন্তু যেটা হচ্ছে, এই যে হার্ডওয়্যার, এ কিন্তু শুধুই 1 আর 0, এর বাইরে কিচ্ছু বুঝতে পারে না। সিম্পলি এতটুকুই তার বোঝার ক্ষমতা। তো এই যে আমি আপনাদের সামনে জুমে এই যে জিনিসগুলো আঁকছি, টাইপ করছি, এগুলো কিভাবে আমার কম্পিউটার বুঝতে পারছে? এটা আমার এই যে হার্ডওয়্যার, এই যে ছোট ছোট ডিভাইস গুলো দেখা যায় হার্ডওয়্যারের ভিতরে, চিপ, মাইক্রোচিপ, ট্রানজিস্টর, যে জিনিসগুলো দেখা যাচ্ছে, সেগুলোকে কন্ট্রোল করার জন্য আলাদা আরেকটা সফটওয়্যার আছে। আমি জুম অ্যাপস এর মাধ্যমে আপনাদের ক্লাস নিচ্ছি, এখান থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে আরেকটা সফটওয়্যারের কাছে, তার নাম হচ্ছে কার্নেল। ঠিক আছে, এই কার্নেলের কি করছে, সে নিজে একটা সফটওয়্যার, তার কাজই হচ্ছে শুধু এই হার্ডওয়্যার যেটা আছে তাকে কন্ট্রোল করা। আমার থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে কার্নেলের কাছে, সেই কার্নেল আমার হার্ডওয়্যার যেটা আছে তাকে নির্দেশ দিচ্ছে। সিপিইউ কে বলছে তুমি কম্পিউট করো, এরপর র্যাম কে বলছে, র্যামের থেকে মেমোরি নিচ্ছে, এরপর আমার মনিটর যেটা আছে তার কাছে কি এটা ইনস্ট্রাকশনটা সেন্ড করে দিচ্ছে যে তুমি এবার এটা শো করো, তোমার এই স্ক্রিন যেটা আছে সেখানে শো করো। এই যে মাঝখানে বসে যে কাজটা করছে একটা সফটওয়্যার, তার নাম হচ্ছে কার্নেল। আমি এই যে উইন্ডোজ ব্যবহার করছি, উইন্ডোজের নিজস্ব কার্নেল আছে। এই যে লিনাক্স বা কালি লিনাক্স এর নাম আমি বলে থাকছি, এটারও নিজস্ব একটা
কার্নেল আছে, ঠিক আছে, প্রায় 15 মিলিয়ন সম্ভবত লাইন বা 150 মিলিয়ন, আমার ঠিক মনে নেই, এত মিলিয়ন লাইনের কোড, সি প্রোগ্রামিং দিয়ে লেখা একটা কোড, সে কি করছে আপনার হার্ডওয়্যারটাকে কন্ট্রোল করছে। তো এই হার্ডওয়্যার কন্ট্রোলের সফটওয়্যার উপরে আরো কিছু হ্যাকিং এর টুলস অ্যাড করে নাম হয়ে গিয়েছে কালি লিনাক্স। এটা যদি হ্যাকিং এর সফটওয়্যার না দিতাম, সফটওয়্যার ডেভেলপমেন্টের কোনো কিছু দিতাম, তখন এটার একটা ভার্সন বের করছে, সেটার নাম হচ্ছে কি উবুন্টু বা সেন্ট ওয়েস, এরকম বিভিন্ন নাম ব্যবহার করে থাকে। এটা কি নামগুলো হচ্ছে ব্যবহারের ভিত্তিতে বা কি ফাংশনালিটি সেটার ভিত্তিতে, কিন্তু তার মেইন যে কার্নেল বা মূল নিয়ন্ত্রণকারী যে সফটওয়্যারটা সেটা কি লিনাক্স বেসড, সেটা আমাদের লিনাক্স, ঠিক আছে। সেজন্য আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার একটা মাদারবোর্ড কত ধরনের কার্নেল ব্যবহার করা যাবে একটা মাদারবোর্ডে? একটাই। মনে করেন আমি একটা উইন্ডোজ ব্যবহার করতে চাই, উইন্ডোজ এরপর আমি লিনাক্স ব্যবহার করবো, ওইটা তো ব্যবহার করা যাবে? হ্যাঁ আপনি ব্যবহার করতে পারবেন, ওটা হচ্ছে সফটওয়্যারটা আপনার মাদারবোর্ডে তখন ফাংশনাল। সবাই মিউট থাকবেন। তো যেটা হচ্ছে ভার্চুয়াল বক্স যখন আমি সেটআপ দিচ্ছি, ও এরকম কার্নেলের একটা অংশে ভার্চুয়াল একটা মেমোরির মতো একটা তৈরি করে নিচ্ছে, কেমন আমার মূল মেমোরি একটা অংশ সে ব্যবহার করছে, করে আমার এখানে কালি লিনাক্সটা সে রান করতে দিচ্ছে, এখানে এরকম অসুবিধা হয় না। আপনি যদি এখানে সব ফেলে দিয়ে লিনাক্স সেটআপ দেন, তখন লিনাক্সের যে কার্নেলের যে সফটওয়্যারটা আছে সে রান করা শুরু করবে, আপনার উইন্ডোজ চলে গিয়ে সেখানে লিনাক্স কাজ করবে, কেমন। এটা বেসিক একদমই কোর কনসেপ্টটা দিলাম, এটা সবাই দেয় না, কেন এটা জানা প্রয়োজন। সেটা হচ্ছে কি আমি যদি পরবর্তীতে এই কালি লিনাক্স ব্যবহার নাও করতে চাই, আপনার কোনো অসুবিধা নেই, আপনার যে হ্যাকিং এর জন্য কালি লিনাক্সই ব্যবহার করতে হবে এমন কোনো প্রয়োজন নেই। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি চাইলে উবুন্টু বা সেন্ট ওএস বা ব্ল্যাক আর্ট অন্য যে কোনো ধরনের ডিস্ট্রিবিউশন অন্য নামের সেটাও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। খালি তফাৎটা হচ্ছে কালি লিনাক্সে আমাদের কার্নেল লিনাক্স, খালি উপরে যে হ্যাকিং এর বিভিন্ন রকম টুলস আমার এখানে প্রায় 250 মতো টুলস এখানে সেটআপ দেয়া আছে। আমি আপনাদের আরো একটা অপারেটিং সিস্টেম দেখাই, সেটার নাম হচ্ছে ব্ল্যাক আর্ট। এই যে এটা ব্ল্যাক আর্ট লিনাক্স, এটা আর্ট ডিস্ট্রিবিউশন বা এটার কার্নেল কিন্তু লিনাক্স থাকছে, কিন্তু এটার উপরে যে সফটওয়্যার গুলো রানিং সফটওয়্যার সেটার কিছু মডিফিকেশন করে দেখুন, এটা 2700 উপরে হ্যাকিং এর টুলস আছে। আমাদের কালি লিনাক্সে প্রয়োজনীয় 250 মতো টুলস থাকে, কিন্তু ব্ল্যাক আর্ট লিনাক্সে এরকম 2700 উপরে হ্যাকিং এর টুলস সেটআপ দেওয়া আছে। আপনি চাইলে এটাও ব্যবহার করে দেখতে পারেন। এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখেছে, দেখুন এখানে আমাদের কালি লিনাক্সের যেরকম একটা ইন্টারফেস, এই জায়গাও সেম ইন্টারফেস, বিভিন্ন টাইপের হ্যাকিং এর টুলস গুলো দেয়া আছে। তবে এটা খুবই বড়, আমাদের ভার্চুয়াল বক্সে রান করতে গেলে আমার কম্পিউটার দেখেছি অনেক স্লো করে ফেলে, 12 জিবি র্যাম, তারপরও বেশ স্লো করে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, কারণ 2700 টুলস একসাথে, মানে এটার ভার্চুয়াল বক্সের সাইজই সম্ভবত 11 জিবি, ডাউনলোড স্পেসটাতে যদি যাই যে 18 জিবি দেখা যাচ্ছে, দেখেছেন। আমাদের কালি লিনাক্স যেটা ডাউনলোড দিয়েছি সেটা কিন্তু 4 জিবি মতো, আর এটার সাইজই 18 জিবি। এটা সেটআপের পরে আরো অনেক জায়গায় নিবে, ঠিক আছে। এটার স্টোরেজ আপনার প্রায় 25 জিবি, না 25 জিবি তো খালি সেটআপ ফাইলেরই মতো যাবে, আপনার মূল স্টোরেজ 120 জিবি বা 100 জিবি মতো দিয়ে রাখা লাগতে পারে, ঠিক আছে, অনেক বড়। তো যাই হোক, যেটা বোঝানোর উদ্দেশ্য যে আমাদের হ্যাকিং এর টুলস গুলো সেটআপ দেওয়ার কারণেই এটার একটা হ্যাকিং ডিস্ট্রিবিউশন। স্যার সকল লিনাক্স ডিস্ট্রিবিউশনের কমেন্ট প্রমোট কি একই? না, একটু ডিফারেন্ট। আর্টস যেটা দেখালাম ওটার একটু ডিফারেন্ট। যেমন আমরা এখানে এপিটি শব্দটা ব্যবহার করে থাকি, ও এই সেম কাজটাই করে থাকে ইয়াম জিনিসটা লিখে আর কি, ঠিক আছে। আপনার কনসেপ্ট একই থাকছে, কিন্তু এই শব্দটা এখানে খালি একটু চেঞ্জ হয় কিছু কিছু। তো আমাদের বেসিক বা একটা ধারণা, এই যে আমি লিনাক্স যেটা ব্যবহার করছি, আমি যদি এটা হোম ফোল্ডারে যাই, এটা আনমাউন্ট করছি কিন্তু কেন ইজেক্ট, হ্যাঁ হলো। টার্মিনালটার সাথে আগে পরিচিত হয়ে আসি। দেখুন এই যে আপনি যখন রান দিচ্ছেন, আপনাদের এখানে কিন্তু এটা দুইটাই কালি এবং কালি এই নামটা শো করে থাকবে,
কেন? কারণ আপনাদেরটা এখানে কোনো ইউজার নেম বা কম্পিউটার নেম আপনারা সেট করেননি। তো আমি এখানে ইউজার নেম দিয়েছি ডেভিড, যেহেতু আমি সরাসরি আইএসও ফাইল থেকে দিয়েছি, মানে আপনাদের মতো ইজি ইনস্টলটা করিনি, যে কারণে আমি আলাদা দিয়েছি। এবং আমার কম্পিউটারটার নাম দিয়েছি আমি হ্যাকার বক্স। টার্মিনালে আমার এটা শো করছে, এবং আমি কোন ডিরেক্টরিতে আছি, আমি এখন ডেস্কটপের ভিতরে আছি, সেটা আমার এখানে শো করছে। আপনার আপাত দৃষ্টিতে আমরা যারা উইন্ডোজ ব্যবহারকারী তাদের কাছে এটা একটু বোরিং লাগতে পারে, বা লাগতে পারে যে আমি এত উইন্ডোজে এক ক্লিক করে কাজ হয়ে যাচ্ছে, আমি এখানে কেন এত টার্মিনাল শিখতে আসবো। প্রথম রিজন, আপনি যখন হ্যাক করবেন একটা কম্পিউটার, বাংলাদেশ থেকে বসে আপনি নেদারল্যান্ডের একটা ওয়েব সার্ভার হ্যাক করেন, ওখানে কিন্তু আপনার এই টার্মিনাল অ্যাক্সেসের বাইরে কিছু থাকবে না। এই সিম্পলি আপনি এই টার্মিনালে কমান্ড রান করে করে আপনার ওই সার্ভারকে রান করতে হবে। ওখানে কিন্তু উইন্ডোজের মধ্যে এত সুন্দর ইন্টারফেস এরকম আসবে না, প্রথম রিজন। আর সেকেন্ড রিজন, আপনি কিছুদিন কালি লিনাক্সের টার্মিনাল ব্যবহার করেন, এরপরে দেখবেন যে আপনি উইন্ডোজের চেয়ে এটাতে কাজ করে বেশি মজা পাচ্ছেন, কারণ এটা ফাংশনালিটি বা আপনার স্বাধীনতাটা আরো অনেক বেশি থেকে যায়। তো আমি যদি একটু ফাইল সিস্টেমের দিকে যাই, আমার নর্মালি এখানে আমি ফাইলের নেম গুলো চেঞ্জ করেছি। আপনি চাইলে যে কোনোটা নেম চেঞ্জ করতে পারেন। এখানেও উইন্ডোজের মতোই সুন্দর রাইট বাটন ক্লিক করে আপনি এখানে রিনেম দিতে পারেন, মুভ টু ট্র্যাশ দিলে আপনার ডিলিট হয়ে যাচ্ছে। এখানে রিসাইকেল বিন নাম বলে না, এখানে নাম বলে মুভ টু ট্র্যাশ। ঠিক আছে, প্রপার্টিজে ক্লিক করলে এটার বিস্তারিত আপনাকে শো করবে যে এটা কত তারিখে মডিফাই করেছিলাম। ইউজেস আমার এখানে 25 জিবি দিয়েছি, তার ভিতরে 15 জিবি টোটাল আমার এখানে ব্যবহার হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম উইন্ডোজের মতোই খুব সহজ একটা ব্যবস্থা। এরপরে আমি যদি ফাইল সিস্টেমে এখানে যেটা আসলাম, এটা হচ্ছে কি আমার একদম পারমিশন ডিনাইড। আমার এটা টার্মিনাল দিয়ে অন করতে হবে, কেমন? আমি এটা কেটে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কি রুট ডিরেক্টরিতে আছি। এটা কি, আমাদের উইন্ডোজের সি ড্রাইভটা আমরা দেখে থাকি না? সি ড্রাইভে কি হয়, আমার উইন্ডোজের সেটআপ ফাইলগুলো থেকে যায়। লিনাক্সের আর্কিটেকচারটা একটু আলাদা। ওর এই যে রুট নামে যে ডিরেক্টরি, এখানে ফোল্ডার বলে না, লিনাক্সে এটাকে বলে, ফোল্ডারকে বলা হয় ডিরেক্টরি। ঠিক আছে, আর এই যে একটা সিঙ্গেল ফাইলকে ফাইলই বলছে, আমরা উইন্ডোজে সাধারণত ফোল্ডার বলে থাকি। তো এখানে বিভিন্ন রকমের ফোল্ডার বা ফাইল থেকে থাকে। এটা বেটার হয় আমি যদি টার্মিনাল দিয়ে দেখাই, যেটার ভিতরে কি থাকছে। কমান্ড গুলোর ব্যাখ্যায় আমি যাব, তার আগে এই দেখুন আমি এখন রুট ডিরেক্টরিতে আছি। আমি এটা এলএস যদি করি, আমার একদম রুট মানে কি, রুট মানে হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটর জিনিসটা বুঝে থাকি না? আমরা উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর, একটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর একটা অপশন দেখে থাকি। ওটা যদি আপনাদের কারো অভিজ্ঞতা না থাকে, জিনিসটা হচ্ছে কি রুট জিনিসটার মানে হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। ঠিক আছে, এই যে আমি এখন রুট মানে এই কম্পিউটারের আমি যা খুশি তাই করতে পারবো। আমি যদি এই লিনাক্সের আমার মন চাচ্ছে যে আমি এই ফাইলটা ধরে ডিলিট করে দিব, কোনো অসুবিধা নেই, আমি কি এটা চাইলেই ডিলিট করে দিতে পারি। যখন আমরা হ্যাকিং করতে চাই, আমাদের হ্যাকিং এরও উদ্দেশ্য থাকে, আমি রিমোট বা আমার টার্গেটের যে ওয়েব সার্ভার যেটা হ্যাক করছি, সেটারও রুট যে ডিরেক্টরিটা আছে বা রুট যে অ্যাক্সেস মানে সর্বময় ক্ষমতার অধিকারী, সেটা নিয়ে আমার কি উদ্দেশ্য থেকে থাকে। আমাদের উইন্ডোজে নর্মালি আমরা যখন ব্যবহার করি, এটা কিন্তু আমরা নর্মাল ইউজার হিসেবে ব্যবহার করে থাকি। আমি যদি নতুন একটা ট্যাব অন করি, দেখুন এখন আমি কি ইউজার, আমার ইউজার নেম কি ডেভিড, এই নামে ব্যবহার করছি। এখানে আমার যতটুকু পারমিশন বা ক্ষমতা দেয়া আছে, এই রুট নামের যে ব্যক্তি, সে যতটুকু আমাকে ক্ষমতা এখানে দিয়েছে, আমি কি ততটুকু এই টার্মিনাল দিয়ে এক্সিকিউট করতে পারবো। এটা একটু তফাৎ। ঠিক আছে, যে যখন রুট থাকছি তখন আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু যখন ইউজার হিসেবে রান করছি তখন আমি সবকিছু করতে পারি না, যতটুকু আমার অনুমতি দেয়া আছে ততটুকু করতে পারি। তো আমি প্রথম যে কমান্ড দিচ্ছি, এটা আমি কোন ডিরেক্টরিতে আছি সেটা শো করছে। আমার এটা ডেভিড নামে যে ইউজার, তার যে ফাইল ফোল্ডার গুলো আছে সেটা এখানে শো করবে। আমাদের এটা জরুরি। আমি যদি আরেকটা ফাইল এখানে দেই,
এটা হচ্ছে কি আমার এই কম্পিউটারের ভিতরে কি কি প্রোগ্রাম সেট আপ করা আছে, এই যে ইটিসি, এইখানে এই বিভিন্ন কনফিগারেশন ফাইলগুলো থেকে থাকে। ঠিক আছে, এরপরে আমাদের একটা খুবই ইন্টারেস্টিং হ্যাকিং এর ক্ষেত্রে আমাদের লাগে, সেটা হচ্ছে ইটিসি শ্যাডো। এখন আপনি কোন একটা লিনাক্স সার্ভার হ্যাক করলেন, আপনি যদি তাদের এই ফাইলটা পড়তে পারেন, এখানে দেখুন আমার আমার এই কম্পিউটারে যত রকম পাসওয়ার্ড আমি ব্যবহার করেছি সেই পাসওয়ার্ডের কি একটা হ্যাশ এখানে শো করছে। আমার এখানে লগ ইন পাসওয়ার্ড যেটা, সেই লগ ইন পাসওয়ার্ডটা আমার এখানে শো করছে, এটা একটা হ্যাশ ফরম্যাটে, বা আমার যেটা আমি যে পাসওয়ার্ড এখানে লগ ইন করেছি সেটা সরাসরি শো করছে না, এটা লিনাক্সের একটা নিরাপত্তা ফিচার। ঠিক আছে, সে সরাসরি আপনার পাসওয়ার্ডটা এখানে শো করবে না, কিন্তু এটা পরিবর্তন করে শো করছে। এটা ক্র্যাক করা যায়, ক্র্যাক করার চেষ্টা করা যায়, এটা আপনাদের সিস্টেম হ্যাকিং ক্লাসে এটা নিয়ে কনসেপ্ট দিব। তো যেটা বিষয় যে এরকম বিভিন্ন ইন্টারেস্টিং ফাইল আমাদের এই লিনাক্সে থেকে থাকে। আমরা হ্যাক যখন করতে যাব আমাদের এই লাগবে। তো আমরা এখন বেসিক কিছু কমান্ডের আলোচনা করে ফেলি। যে আমি এত সময় যে এই যে পিডব্লিউডি কমান্ডটা রান দিলাম, এটা হচ্ছে আমি কোন ডিরেক্টরিতে এখন আছি বা কোন ফোল্ডারের ভিতরে আমি বর্তমানে কাজ করছি সেটা আমার এখানে শো করছে। এটা কেন লাগে? আমি একটা লিনাক্স সার্ভার হ্যাক করলাম, হ্যাক করার পরে আমি জানি না হ্যাক করে আমি কোথায় প্রবেশ করতে পেরেছি, কারণ আমি তো শুরুটা হ্যালো ভাইয়া, হ্যাঁ বলুন। আমার প্রশ্ন ছিল যে আপনি এনক্রিপশনটা কোথায় সেভ থাকে? হ্যাঁ, আপনার এনক্রিপশনটা কোথায় থাকে, যে আপনি যে হ্যাশ করে রাখছেন পাসওয়ার্ডটা, এটা কোথায় সেভ থাকবে? এটা এই যে ফাইলটা ইটিসি শ্যাডো যে ফোল্ডারটা ফাইলটা, সেখানে এটা সেভ থাকে। আমরা আমার প্রশ্ন ছিল যে আপনি যে পাসওয়ার্ডটা সেভ করে রাখছেন, আপনি কিভাবে বুঝবো যে কম্পিউটার কিভাবে বুঝবে যে কোন এনক্রিপশন সিস্টেম ইউজ করতে হবে? SHA 256 ইউজ করতে হবে নাকি কি ইউজ করতে হবে? এটা আমার লিনাক্স, এটা আমার লিনাক্স ভাই অনেক সাউন্ড হচ্ছে। হ্যাঁ, নয় হচ্ছে। হ্যাঁ, এটা আমার লিনাক্স, এই কালি লিনাক্স যে আছে যারা ডেভেলপ করেছে তারাই এটা আমার এখানে প্রোগ্রাম করে রেখেছে। আমি যেই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি তাদের নিজস্ব অ্যালগরিদমের ভিত্তিতে তারা এখানে হ্যাশ করে রাখছে। ঠিক আছে, এটা আমি ডিফাইন করি না, এটা অপারেটিং সিস্টেম থেকে ডিফাইন করে দিচ্ছে। তো আমরা বেসিক কমান্ড গুলোতে যাই। প্রথম যে বেসিক কমান্ড পিডব্লিউডি, আমি কোন ডিরেক্টরিতে বর্তমানে আছি সেটা সরাসরি এক কমান্ড দিয়ে বুঝতে পারি। এটা আমাদের কালি লিনাক্সের যে আপডেট 2021 সালে যে আপডেট করছে সেখানে এত সুন্দর ইন্টারফেস এনেছে। প্রথম দিকে এত সুন্দর ইন্টারফেস এগুলো দেখাতো না, আমি ডেস্কটপে আছি এই সেকশনটা কিন্তু তখন দেখাতো না। কেমন? এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে এলএস। এলএস মানে কি? লিস্ট করা। আমার এই যদি আমি প্রতিটা কমান্ড, হ্যাঁ ব্যাখ্যা করছি, আমি প্রতিটা কমান্ডই ব্যাখ্যা করছি। একটু আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা সমস্যা বা হেডফোন একটা সমস্যা, তো আমি কোথায় জেনেছিলাম ক্লাসের মাঝখানে হঠাৎ প্রশ্ন করলে হয় কি, মানে আমি যে ধারায় পড়াচ্ছিলাম সেটা একটু ওলটপালট হয়ে যায়। কেমন? এলএস, এলএস কমান্ডটা কি? আমার লিস্টিং এর কাজ করে থাকছে। আমি উইন্ডোজে বা এখানে ডিরেক্টরিতে ক্লিক করলেই আমার এখানে কি গ্রাফিক্যাল একটা সব শো করছে যে আমার এখানে কি কি ফোল্ডার আছে। সেই সেম কাজটাই আমি আমার টার্মিনাল দিয়ে করতে পারছি এলএস দিয়ে। তো আমি যখন একটা সার্ভার হ্যাক করি তখন তো আর এত সুন্দর ইন্টারফেস আমার সেখানে পাবো না, সেখানে সিম্পলি এই একটা টার্মিনালই আমার যা ভরসা, এই টার্মিনাল দিয়ে আমার কাজ করতে হবে। ঠিক আছে, তখন এই এলএস কমান্ডটা আমার কাজে আসবে। এরপরে একটা কমান্ড সেটা হচ্ছে হু এম আই। এটা যখন আমি মানে একটা সার্ভার অ্যাক্সেস নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি দিলে হু এম আই দিলে কি ডেভিড নাম দেখাচ্ছে আমার ইউজার নেম। আমি যদি আমার যে কমান্ডটা আমি এখানে রান দিলাম চলে গেল, সেটার নাম কি ক্লিয়ার। এটা দিলে আপনার টার্মিনালে যা লিখেছেন সব কি মুছে যাবে আর কি। ঠিক আছে, সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এখানে যদি আমি এসে হুএমআইটা দিই, কমান্ডটা দেখাচ্ছে কি আমি এখানে রুট, আমার দুইটা আলাদা টার্মিনাল, আলাদা টার্মিনালে কমান্ড দিলে আমার দেখাচ্ছে যে আমি এখন কি ইউজার হিসেবে এই টার্মিনালটা রান করছি। ঠিক আছে, আমার অবস্থান বা পজিশন বোঝার জন্য এটা একটা দারুণ কমান্ড হয়ে থাকে। এরপরে এই যে আমি সিডি কমান্ড যেটা দিলাম, এটা মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। আমি নর্মালি শুধু সিডি যদি দেই বা আমি যেতে চাচ্ছি, আমি এখানে এলএস দিয়ে দেখলাম আমার এখানে টুলস নামের একটা ডিরেক্টরি আছে। কেমন? আমি চাচ্ছি সেখানে যেতে, আমি টার্মিনাল দিয়ে সেই ফোল্ডারটাতে যাব। কিভাবে? সিডি, এখানে একটা বিষয় আছে কিন্তু এখানে কেস সেনসিটিভ, মানে
এখানে ডি যে বড় হাতের আছে, আমি লিখতে গেলে সেম বড় হাতে লিখতে হবে, ডি ও ডব্লিউ এভাবে বড় হাতে লিখতে হবে। আপনারা প্র্যাকটিস করতে গিয়ে অনেকেই কি করেন, এই টুলসের এই জায়গায় ছোট হাতের টি দিয়ে লিখে ফেলেন। এরকম দিলে আপনার কিন্তু বলবে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। কেমন, একদম এক্সাক্ট যেই নাম আছে সেটা দিতে হবে। আপনি যদি পুরোটা টাইপ করতে না চান, শর্টকাট টেকনিক, আপনি এই যে টি টাইপ করেন, এখানে টি দিয়ে কি আর কোনোটা আছে? হ্যাঁ, টি তে টেমপ্লেট আছে, টি তে টুলস আছে, টি দিয়ে শুরু। আপনি আরো একটা ওয়ার্ড টাইপ করেন টিও, এটা দিয়ে কিছু আছে, বা আপনি সিম্পলি এতটুকু টাইপ করে, বা ট্যাব আপনার কম্পিউটারের বাম দিকে ক্যাপস লকের উপরে দেখুন টিএবি ট্যাব নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করুন, দেখুন এটা অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনার পুরোটা সব টাইপ করা দরকার নেই। টার্মিনালের এই একটা সুবিধা। আমি যদি এখানে যাই, দেখুন আমি এই যে এখন টুলস ডিরেক্টরিতে চলে এসেছি। আমি কমান্ড দিয়ে ভেরিফাই করি, দেখুন আমি হোম ডেভিড তার ভিতর টুলস নামের ডিরেক্টরিতে এখন আছি। আমি এখানে লিস্ট করি এলএস দিয়ে, আমার এখানে 3টা হ্যাকিং এর টুলস এখানে শো করছে। যদি আমরা উইন্ডোজে ফাইল হাইড করার একটা অপশন দেখে থাকবো, তো লিনাক্সে এর কাজটা করা যায় যে কিছু কিছু ফাইল আপনি চাইলে হাইড করে রাখতে পারেন। সেই হাইড করা ফাইলগুলো যাতে আপনার দেখায়, তার জন্য একটু কমান্ডের পরে আর একটু আর্গুমেন্ট যোগ করে দেওয়া যায়, এলএ যেটা, এটা দিচ্ছি। এটা দিলে আমার এখানে কোনো ফাইল হাইড করা নাই, তাই এখানে শো করছে না। আমি যদি এখানে রান দিই আমার রুট টার্মিনাল থেকে এলএস দেখুন এই যে ডট দিয়ে এই ফাইলটা বোঝাচ্ছে, ব্যাশ আরসি ডট ফেস। এটা হচ্ছে কি বিভিন্ন কনফিগারেশন ফাইল, এটা লিনাক্সের নিজস্ব ফাইল, তো এটা হাইড করে আমার এখানে শো করছে। আমি নর্মাল এলএস দিলে কি দেখুন আমার এগুলো কিচ্ছু শো করছে না, কিন্তু যখন এলএস এলএ দিয়ে দিচ্ছি, মানে অতিরিক্ত আর্গুমেন্টটা দিয়ে দিচ্ছি, তখন সে লিস্ট করছে কি হাইড করা ফাইলগুলো সহ আমার এখানে লিস্ট করে দেখাচ্ছে। কেমন, এরপরে আরেকটা কমান্ড আমাদের কাজে, এই সিডি কমান্ডেরই আরেকটা অপশন আছে, সেটা কি সিডি দিয়ে আমি ডিরেক্টরি নাম লিখে দিতে পারি। এবং আপনি এই টুলস থেকে আপনি চাচ্ছেন যে পেন টেস্ট নামের যে ডিরেক্টরি আছে এখানে প্রবেশ করতে, আপনি যদি সিডি থেকে ডাইরেক্ট পেন টেস্ট দেন আপনার কিন্তু যাবে না, কারণ আপনি এই ডিরেক্টরির ভিতরে আছেন, টুলসের ভিতরে আছেন। এখান থেকে আপনি এই নামটা কিভাবে বুঝাবেন, তখন এই ফুল পাথটা আপনার লিখতে হবে, আপনি হোম ডেভিড তারপরে গিয়ে পেন টেস্ট, এই সেকশনটাতে আপনাকে যেতে হবে। ও আরেকটা বিষয়, আমরা উইন্ডোজে কপি করি কি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে না, লিনাক্সে কিন্তু তা না। লিনাক্সে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি 3টা একসাথে চাপ দিতে হয়, তাহলে কপি হয়। আর পেস্ট করার কমান্ডও এরকম, কন্ট্রোল শিফট তারপর ভি 3টা একসাথে দিতে হয়, দিলে তখন আপনার কি এটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি কোথায় যেতে চাচ্ছিলাম, এই পেন টেস্ট ডিরেক্টরিতে যেতে চাচ্ছিলাম, আমি সেই নামটা দিই, দিলে দেখুন আমি সরাসরি পেন টেস্টে চলে আসলাম। এখন আমি চাচ্ছি যে পেন টেস্ট থেকে শুধু ডেভিডের যে ফোল্ডার আছে সেখানে যেতে, এক ঘর পিছনে যাব, এই ঘর থেকে এই ঘরে যেতে চাচ্ছি, বা একটা ফোল্ডার পিছনে যাব, তখন সিডি দিয়ে স্পেস ডট ডট দিলে একটা ফোল্ডার আমি পিছনে গেলাম। এখন যদি দেই, দেখুন আমি হোম আগে পেন টেস্ট ছিলাম, এখন পিডব্লিউ দিলে কি আসছে, হোম ডট ডেভিডে চলে এসেছি। কেমন, আপনি চাচ্ছেন যে সরাসরি আমি আবার এটাতে যাই। আরেকটা সুবিধা আছে লিনাক্সে, আপনার কষ্ট করে এই যে আমি মাত্র 2টা কমান্ড আগে এটা টাইপ করেছি, আমি আবার এটা টাইপ করব, কোনো দরকার নেই। আপনার অ্যারো বাটন যেটা, যে আপনার কিবোর্ডে 4টা তীর চিহ্ন আঁকা, একটা ডান একটা বাম একটা নিচ একটা উপরে, মানে উপরের যেটা আছে সেটা চাপ দেন, আগে যে কমান্ড দিয়েছি সেটা এসেছে, আরেকবার চাপ দেন, তার আগে যেটা দিয়েছি সেটা চলে এসেছে, আরেকবার চাপ দেন, এই দেখুন এই যে কমান্ড যেটা দিয়েছিলাম সেটা এখানে চলে এসেছে। আমি আবার এন্টার প্রেস করি, আমি পেন টেস্টের এখানে কি চলে এসেছে। আমার লিনাক্সের এই একটা সুবিধা। এরপরে আমি একটা কথা বলতে পারবো ভাইয়া? হ্যাঁ বলেন। এই কমান্ড গুলো কি ভাই আমি টার্মিনালে করব না আমি ডেস্কটপে করব? আপনি যখন টার্মিনালে, মনে হচ্ছে টার্মিনালে করতেছেন। এটা সব সম্পূর্ণ টার্মিনালে, আমাদের কাজই হ্যাকিং এর সবই কাজ টার্মিনাল দিয়ে করতে হবে। টার্মিনাল, ও জি ভাইয়া। এরপরে এই টার্মিনাল দিয়ে আমি কোনো কিছু খুঁজে বের করতে পারি। আমি যদি একটা সার্চ একটা কমান্ড আছে সেটার নাম লোকেট, আমি একটা খুঁজতে চাচ্ছি এনম্যাপ নামের একটা টুলস আছে, সেটা খুঁজে বের করতে চাচ্ছি, আমি দিলাম, দেখুন আমার কম্পিউটারের ভিতর কোথায় কোথায় এনম্যাপ নামে ফোল্ডার আছে সেটা এখানে শো করবে। আমাদের উইন্ডোজের ক্ষেত্রে যেটা হয়, উইন্ডোজের এইদিকে একটা সার্চ বাটন মতো থাকে, সেখানে নাম লিখে সার্চ দিতে হয়, দিলে আপনার ফোল্ডারটা শো করে। আর সেই সেম কাজটাই আমি টার্মিনাল দিয়ে করতে পারি, একটা কমান্ড নাম হচ্ছে কি লোকেট, এই একটা কমান্ড দিয়ে আমি যে জিনিসটা খুঁজতে চাচ্ছি নাম সার্চ দিলে চলে আসবে। এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হচ্ছে টাচ।
টাচ কি করবে, একটা ফাইল তৈরি করবে। আমি ফাইলের নাম দিলাম ইশিখন, ঠিক আছে, এই ফাইলের নাম দিলাম। এরপর আমি লিস্ট করি, দেখি আমার এখানে কি কি ফাইল আছে। হ্যাঁ দেখুন ইশিখন নামের একটা ফাইল এখানে তৈরি হয়ে গিয়েছে। আপনি ভাবতে পারেন আমি যদি এই ডিরেক্টরিতে সরাসরি যাই, পেন টেস্ট, এখানে গিয়ে ওপেন ফোল্ডার দিই, এখানে সরাসরি ক্রিয়েট ফোল্ডার দিয়ে আমি করতে পারি। হ্যাঁ আপনি এটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যখন আপনি হ্যাক করছেন, হ্যাকিং এর কাজ করছেন, আপনার রিমোট যে কম্পিউটার, আপনি নরওয়ের একটা কম্পিউটার হ্যাক করেছেন, সেইখানে যখন আপনি কাজ করছেন, সেখানে আপনি এই গ্রাফিক্যাল দিয়ে কাজ করতে পারবেন না। আরেকটা কাজ যেটা হয়, আমি রিয়েল লাইফে এরকম একটা অ্যাটাক দিতে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছিলাম। আমার একটা ফাইল তৈরি করা লাগছে, কিন্তু মানে পাসওয়ার্ড যেটা পেয়েছি, যে হ্যাশ এখান থেকে পেলাম না একটা পাসওয়ার্ডটা আমি কপি করে আমি রান করতে চাচ্ছি বা ক্র্যাক করতে চাচ্ছি, ওটা সহজে আমি পারছি না। তখন আমি কি করতে পারি, এই টার্মিনাল দিয়ে কাজটা পুরোপুরি করে ফেলতে পারি। এখানে আরো একটা কাজ করা যায়, এটা কেটে দিই। আপনি টাচ কমান্ড দিয়ে যখন করতে পারেন, এটা আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে ইকোর মূল কাজ হচ্ছে কি, আমি এখানে যা লিখবো ABCD, সেটাই আমার এখানে আবার আউটপুট আকারে শো করবে। এখন আমি এই জিনিসটাই যদি এভাবে করি, ইকো ABCD, এটার নাম দিতে চাচ্ছি ishikhan2.txt, এবার এলএস দিই। আমার দেখুন একটা কমান্ড আছে টাচ, সেটা দিয়ে আমি যেমন ফাইল তৈরি করতে পারি। এখানে শুধু ইশিখন দিতে হবে তা না, আপনি পরে .txt লিখে দেন, দিলে ishikhan.txt এরকম ফাইল তৈরি হয়ে যাবে। আরেকটা কমান্ড আছে ফাইল তৈরি করার, সেটা কি ইশিখন, আমি এটা দিলাম যে ABCD-টা লিখবা ishikhan.2.txt নামের একটা ফাইলের ভিতরে। আমি যদি এই ফাইলটা এখন পড়তে চাই, এটা কি কমান্ড দিয়ে পড়তে পারি, আমি নাম দিব CAT, এটা বিড়ালের কমান্ড না, এটা ইশিখন। আমি চাচ্ছি যে এই ফাইলের ভিতরে কি আছে সেটা পড়তে চাই। আপনি কিন্তু ফোল্ডার পড়তে পারবেন না। ফোল্ডারের ভিতরে কোনো ফাইল থাকলে, মানে একটা সিঙ্গেল ফাইল থাকলে সেটা পড়তে পারবেন ক্যাট কমান্ড দিয়ে। আর ফোল্ডারের ভিতরে কি আছে সেটা জানতে চাইলে LS কমান্ড দিতে হবে, ঠিক আছে। ফোল্ডার আর ফাইল আলাদা জিনিস। কিন্তু আমি ES দিলাম, দিয়ে ট্যাব চাপ দিলাম, দেখুন ইশিখন পর্যন্ত চলে এসেছে, কিন্তু বাকিটা আসেনি। আমি এখন 2 লিখে আবার ট্যাব দিলাম, ওটা অটো কমপ্লিট হয়ে গেল। এটা ইন্টেলিজেন্ট অনেকটা টার্মিনাল জিনিসটা, ঠিক আছে। আমি কোথাও সেম নামের থাকলে যতটুকু সেম নাম আছে অতটুকু কমপ্লিট হয়ে যাচ্ছে ট্যাব দিলে, বাকি এক্সটেনশনটা বললে বাকিটুকু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি ক্যাট দিলাম, দেখুন আমার এখানে দেখাচ্ছে ফাইলটার ভিতরে ABCD লেখা, ঠিক আছে। এটা হচ্ছে ফাইলের দুইটা কমান্ড, আমাদের কাজে লাগবে। আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে মেক ডিল। আমি একটা কি ফাইল তৈরি করলাম, এটা ইশিখন নামে একটা ফাইল তৈরি করলাম, আমি চাচ্ছি যে আমি হ্যাকিং নামের একটা ফোল্ডার তৈরি করব, সেইটার কমান্ড হচ্ছে কি মেক ডির, ঠিক আছে, মেক ডিরেক্টরি। এটা সংক্ষেপে এখানে লিখেছে মেক ডির। আমি যদি এটা দেই, এবার LS দিয়ে আবার দেখি, দেখুন এই যে হ্যাকিং নামের আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি আবার এখান থেকে বসে আমার কষ্ট করে CD দিয়ে হ্যাকিং এর ভিতরে প্রবেশ করে দেন LS করার কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকে বসে ওই ফাইলটা লিস্ট করে ফেলতে পারি যে ওর ভিতরে কি কি আছে, ঠিক আছে। আমি যদি দেই, দেখুন এর ভিতরে কিছু নেই। আমি যদি LS দেই, যে চেক লিস্ট নামে যে ফোল্ডারটা দেখা যাচ্ছে, আমি চাচ্ছি এটাকে ভিতরে কি আছে সেটা দেখতে। দেখুন এখানে অনেকগুলো ফোল্ডার আছে। টার্মিনালের একটা সুবিধা, এক জায়গায় বসে অন্য জায়গার অনেক কাজ করে ফেলা যায়। তো আমাদের যেটা উদ্দেশ্য ছিল ডিরেক্টরি কিভাবে তৈরি করা যায়, যে কমান্ড, সেটা কি মেক ডির হ্যাকিং, কেমন। এরপরে এই ফোল্ডারটা আমি চাচ্ছি যে ফেলে দিব, ডিলিট করে দিব। কিভাবে, টার্মিনাল দিয়ে ডিলিট করার কমান্ড হচ্ছে RM। যদি আমার ফোল্ডারটা খালি থাকে, যেমন এই হ্যাকিং ফোল্ডারটা খালি, ঠিক আছে, এটা আমি যদি দেই নরমালি হ্যাকিং, হ্যাকিং ইজ এ ডিরেক্টরি RM, এখানে আর এই যে আরেকটা আর্গুমেন্ট মতো আমার এক্সট্রা অ্যাড করে দিতে হবে, দিয়ে এরপরে যদি হ্যাকিং নামটা দেই, এটা দেখুন এখন ডিলিট হয়ে গিয়েছে। এখন দিই, দেখুন এখন হ্যাকিং নামের কোনো ফোল্ডার নেই, আগে ছিল, এখন এখানে হ্যাকিং নামের কোনো ফোল্ডার নাই। ডিলিট করার কমান্ড, যদি আমি শুধু ফাইল ডিলিট করি, আমি চাচ্ছি ইশিখন নামের ফাইলটা ডিলিট করে দিও, তখন শুধু RM দিলেই আমার এটা ডিলিট হয়ে যাচ্ছে। দেখুন আমার ইশিখন ফাইলটা চলে গিয়েছে, শুধু RM মানে রিমুভ। আর যখন ডিরেক্টরি রিমুভ দিব কোনো ফোল্ডার, তখন আমার -R দিয়ে করতে হবে। তো কখনো কখনো এটা কাজে লাগে, আমার কোনো ফোল্ডারে গিয়ে তার কনফিগারেশন ফাইল কিছু ডিলিট করে আসলাম, ঠিক আছে, ওয়েব অ্যাডমিন এসে দেখলো যে প্রথম হোম পেজ নাই, উড়াই দিয়ে চলে আসছি, ঠিক আছে।
এগুলো একদমই বেসিক কিছু জিনিস দেখালাম, আর কয়েকটা কমান্ড আছে সেটা আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? ওই নেটওয়ার্কিং রিলেটেড। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলুন। আচ্ছা টার্মিনাল কি জেপিজে ফাইল রিড করতে পারে? হুম হুম পারে? আপনার তবে ছবিটা এভাবে শো করবে না, ওর ফাইলের কন্টেন্ট আকারে শো করবে, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। ওটা আপনাদের স্টেকেনোগ্রাফি যে ক্লাসটা নিব না, যে টপিকটা দেখাবো তখন দেখবেন যে কিভাবে একটা জেপিজে ফাইল অ্যানালাইসিস করা যায়, ঠিক আছে? ওর ভিতরে কি আছে। হ্যাঁ বলুন। এই কমান্ডের মাধ্যমে মানে এই টার্মিনাল কমান্ডের মাধ্যমে আমি ডেস্কটপে কোন ফোল্ডার তৈরি করতে পারবো না আমাদের এখানে? না, এটা আমি তো ভার্চুয়াল বক্সের ভিতরে রান করছি, আমি যা করব সব এই কালি লিনাক্সের ভিতরে হচ্ছে, আমার মূল উইন্ডোজের সাথে কোনো সম্পর্কই নেই, ঠিক আছে? আমি যদি এখানে একটা ম্যালওয়্যার ট্রোজানও রান করি, আমার মূল উইন্ডোজ এখানে সেভ থাকবে। বলছি ভাই, টার্মিনালের যে আমরা এখানে একটা কি বক্স তৈরি মানে আমরা ফোল্ডার তৈরি করতে পারবো না কমান্ডের মাধ্যমে? আমি এটা বলতেছিলাম। মানে বুঝতে পারছি না আপনি এক্স্যাক্টলি কি মানে ভাইয়া বলছিলাম কি এই আপনার যে টার্মিনালে যেখানে আমি কমান্ড গুলো লিখতেছেন আপনি, হ্যাঁ টার্মিনাল লিখতেছেন, আমি চাচ্ছি এখানে একটা কমান্ড দিয়ে আমি আমাদের যে মানে লিনাক্স এর যে ডেস্কটপ আছে মানে যেটা আমরা এখানে হোম আছে, ফাইল সিস্টেম আছে, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। এটা কি পসিবল ভাইয়া? টার্মিনালে আমরা কমান্ড দিয়ে আমরা এই যে ডেস্কটপ একটা জি ফোল্ডার তৈরি করতে চাইছি। মেক ডির টেস্ট, কিছু মিস্টেক করেছি কমান্ডে, হ্যাঁ এটা মিস্টেক করেছি। আমি ফাইলটার নাম দিতে চাচ্ছি টেস্ট। এবার তৈরি হয়ে গেছে, আমি একটা মিস্টেক করেছিলাম, স্পেস দিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? এটা করা যায়, এটা টার্মিনালের একটা সুবিধা, এক জায়গায় বসে যেটা আমি বলছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। লাইভ ক্লাস হলে মানে অফলাইন ক্লাস হলে একটা সুবিধা হয়, সামনে বসে আপনার কম্পিউটার দেখে প্রবলেম সলভ করা যায়, কিন্তু অনলাইনে বুঝতে একটু কষ্ট হয়ে যায় আসলে কথা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই যে আপনি বললেন কালি লিনাক্স এর ক্ষেত্রে প্রায় 250টা টুলস আছে মানে হ্যাকিং এর জন্য। তো আমার কম্পিউটার র্যাম কম থাকার কারণে আমি পেন টেস্ট বক্স ইনস্টল করছি। পেন টেস্ট বক্সও কি টুলস অ্যাড করা যাবে? হ্যাঁ, যে যতগুলো কমান্ড দেখালাম সবগুলো ওখানে রান করবে, ওখানেও অনেক টুলস দেয়া আছে পেন টেস্ট বক্সে, হ্যাক করতে পারবে। আমি আরো অল্টারনেট টুলস দেখিয়ে দেবো একটা দুইটা, তবে বেটার হয় কালি লিনাক্সটা ব্যবহার করা, কারণ অল্টারনেট দেখালেও আমি কিন্তু 100% অল্টারনেট দেখাতে পারবো না, কিছু কিছু টুলস উইন্ডোজে রান করে না আসলে, হ্যাঁ যার কারণে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই এই যে আমি যে প্রত্যেকটা আপনার স্পিকারের সমস্যা হবে। হ্যাঁ স্পিকার একটু সমস্যা। তো মোটামুটি এই আজকের ক্লাস আলোচনা এ পর্যন্তই থাকুক, একদিনে খুব বেশি দেখানোর দরকার নেই, আপনারা লিনাক্সের বেসিক জিনিসগুলো একটু প্র্যাকটিস করুন, বেসিক কমান্ড গুলো। নেক্সট ক্লাসে আরো কিছু কমান্ড আমি দেখাবো আপনাদের, কেমন কিভাবে ফাইলের কতগুলো কমান্ড তো দেখালাম, কিভাবে ফাইল তৈরি করতে হয়, ফাইল ডিলিট করতে হয়, ঠিক আছে? নেটওয়ার্কিং রিলেটেড কিছু কমান্ড আমাদের লাগবে, আর পারমিশন, ফাইল পারমিশনের একটা বিষয় লাগবে। এই দুইটা জিনিস নেক্সট ক্লাসে আপনাদের আলোচনা করবো। নেক্সট ক্লাস হবে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর আইডিয়া নিয়ে, ঠিক আছে? কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে, আইপি অ্যাড্রেস কি, এগুলো কেন দেখাচ্ছে, এগুলো একদমই বেসিক, আপনি এগুলো না বুঝলে শুধু হ্যাকিং আসলে করতে পারবেন না, হ্যাকিং করতে গেলে খালি আটকে যাবে। হ্যাঁ বলুন। আচ্ছা আমার ওই কালি লিনাক্স সেটআপ হয়ে গেছে, কিন্তু যেটা সমস্যায় পড়তেছি সেটা হচ্ছে ওখানে আমার ল্যাপটপে যে বিল্ট ইন যে ওয়াইফাই অ্যাডাপ্টারটা, হ্যাঁ তো সেটা ডিটেক্ট করতে পারতেছে না আর কি। না ওটা পারবে না, এখানে ভার্চুয়াল বক্স নিজস্ব একটা নেটওয়ার্ক তৈরি করে। না সেই নেটটা হয় আমার ইন্টারফেস দিয়ে হয়, এবং আমি যদি এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টার লাগাই সেটাকে আমি কাজ করাতে পারতেছি, হ্যাঁ। বাট আমি যেটা চাচ্ছিলাম ভিতরে যেটা আছে ইন্টারনাল
তো ওইটা কাজ করানোর জন্য, তো ওটা করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনার ফার্মওয়্যারের যে ফোল্ডারটা আছে আর কি লাইব্রেরি, সেখানে লিনাক্সের যে আপনার আমার ইথারনেট মানে ওয়াইফাই ল্যানের যে ফার্মওয়্যার ইয়াটা মানে লাইব্রেরি ফাইলটা, হ্যাঁ, ইন্টেল থেকে আমি ওটা ডাউনলোড করে সেখানে দিয়েছি আর কি, মানে যেখানে ফার্মওয়্যার গুলো থাকে। হ্যাঁ। সামহাও তারপরে ওটা কাজ করতেছে না, তো এই ব্যাপারে কি একটু হেল্প করতে পারেন? ভার্চুয়াল বক্সে এটা নেয় না। ভার্চুয়াল বক্সে আপনার ওই এক্সটার্নাল দিয়েই আপনার কানেক্ট করতে হবে। আপনি ওয়াইফাই হ্যাকিং এর কাজ করতে যাচ্ছেন হয়তো সম্ভবত। তো না না, আমি হ্যাকিং এ কিছুই করতে যাচ্ছি না। না, যেটা যেটাই হচ্ছে করেন কি, ওই মানে আপনার আমার ইন্টারনাল যেটা আছে ওটা অ্যাড করতে পারবেন না। ভার্চুয়াল বক্স নিজে লোকাল নেটওয়ার্ক তৈরি করে ফেলে ওইটা ব্যবহার করে ওই ইন্টারফেসটা। আচ্ছা, কিন্তু অ্যাডাপ্টার লাগালে কিন্তু সেটা আবার ক্যাচ করতেছে আর কি, আমি হ্যাঁ, সেটা দিয়ে ইন্টারনেটটা পাচ্ছি এক্সটার্নাল, ভার্চুয়াল হ্যাঁ বক্সে। এক্সটার্নাল অ্যাডাপ্টার যেটা সেটা এক সেকেন্ডারি হিসেবে কাজ করে, এটা অ্যাড করা যায়, কিন্তু সেট ডিফল্ট যেটা আছে ওটা কাজ করবে না, ক্যাচ করতে পারবে না। তাহলে আমাকে কোনো কিছু যদি ডাউনলোড করতে হয় মানে এই ভার্চুয়াল বক্সে, তাহলে ইন্টারনেটটাকে আমি ওই এক্সটার্নাল অ্যাডাপ্টার দিয়ে ইউজ করব? কোনো প্রয়োজন নেই তো, আমাদের কাল লিনাক্সে তো নেটওয়ার্ক অ্যাক্টিভেটেড, ইন্টারনেট সংযুক্ত হয়ে গিয়েছে। ওই যে নেটওয়ার্ক দিলাম না, তখনই হয়ে গেছে। স্যার একটা কোশ্চেন করেছিল। হ্যাঁ, বলুন। স্যার এই জায়গায় যে ডেস্কটপ থেকে একটা ফোল্ডার আমি রিমুভ দিতে চাইছি কিন্তু পারতেছি না, একটু যদি আবার দেখাইতেন। rm দিয়ে স্পেস -r, যেটা আমি লিনাক্স অফ করে দিয়েছি তো, রান দিতে গেলে আবার সময় লাগবে। rm রিমুভ কমান্ড। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আসলে এই যে কালি লিনাক্সে যে প্রতিটা কমান্ড রান করার জন্য এই লেখাটা, এটা কি কোনো অল্টারনেটিভ নাই? না, মানে আমার এটাই লিখতে হবে প্রত্যেকবার? এটাই লিখতে হবে। যেমন আমরা HTML এ কাজ করার সময় মানে একবার ইনক্লুড দ্য রেস্টিডিও লিখলে আমরা সম্পূর্ণ কাজটা করতে পারছি, কিন্তু এখানে প্রত্যেকবার লিখতে হচ্ছে। হ্যাঁ, এটা টার্মিনালে তো আপনি কমান্ড দিচ্ছেন একটা একটা করে, আর আপনি যেটা বলেন include.h, ওটা তো প্রোগ্রাম, মানে নিজে থেকেই প্রোগ্রাম আগে থেকে তৈরি করা ওটা command। এটা এই যে লিনাক্সে যেগুলো আমরা রান করলাম না, এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই সি প্রোগ্রামিংই কাজ করছে আসলে। ওখানে ওই হেডার ফাইল টাইল সবই আছে, আমরা কমান্ড গুলো আলাদা করে তৈরি করা আর কি, ওই নির্দিষ্ট কিছু কাজ করার জন্য। আর আরো কমান্ড দেখাবো আপনাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই থাকুক। ভাইয়া, হ্যাঁ, কমান্ডের লিস্ট গুলো কি আমরা পাবো? কমান্ডের চিট শীট পাবেন আপনারা। মানে যে লিস্ট গুলো আছে আর কি, যেই আপনি যে কমান্ড গুলো করলেন, ওই কমান্ডের লিস্ট গুলো পাবো, যে কোথাও গেলে পাবো এই লিস্ট গুলো? আমি একটা চ্যাটে আপনাদের একটা লিংক দিই। জি, ওইটা বেটার হয়। জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে আপনার এই আমরা যে কোশ্চেন গুলি মানে আপনি করবেন অ্যান্সারের জন্য, আমরা যে দিব ওগুলো কি কোনো শীট বা কিছু দিবেন কি? ক্লাসের কনসেপ্ট থেকে কিছু ক্লাসে যা বোঝাচ্ছি, এটা আমি আহামরি কঠিন কোশ্চেন করি না, এক্সাম টাইপের কোশ্চেন করি। আপনি প্র্যাকটিক্যালি দেখাইতে পারেন, অতটুকু জ্ঞান আছে। এই যে আপনাদের চ্যাটে একটা লিংক দিয়েছি, ওটাতে দেখতে পারেন, এখানে অনেক কমান্ড লেখা আছে, বিভিন্ন টাইপ ভাগ করে আপনার লেখা আছে। আপনাদের এখানে আরো কয়েকটা কমান্ড মানে টাইপের দেখানো বাকি, আমি নেক্সট ক্লাসে দেখাবো। কেমন? আজকের মতো ক্লাসটা এখানেই থাকুক। স্যার আমাকে তো গ্রুপে এখন অ্যাড করেনি, দিছিলাম তো কালকে ফর্ম এই যে মেসেঞ্জার গ্রুপে। জি স্যার। ওটা তো আমি জানি না, শিখন থেকে করে। আমিও একটা পাই নাই। যদি আপনি একটু বলতেন, আমিও ভাইয়া পাইনি, বলে দিতেন তাহলে আমাদের একটু ভালো হতো অ্যাড করার জন্য। জি, আপনারা গুগল ফর্ম সাবমিট করেছেন না একটা? হ্যাঁ ভাইয়া, পুরো গুগল ফর্ম সাবমিট করেছে। ওই ইনফরমেশন ওনাদের কাছেই চলে গিয়েছে সরাসরি, ওটা ওনারা সহজে করে দিতে পারবে। তো হয়তো সময় পাইনি, বা আবার এক মিনিট সময় নিয়ে ওনারা আবার করে দিবে, প্রবলেম নেই। নেক্সট ক্লাস কবে? আপনাদের শনি সোম বুধ রাত 10:30 থেকে 12টা, ঠিক আছে? স্যার একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, আমি চ্যাটটাও আপলোড করে দেব, ঠিক আছে? হ্যাঁ, যারা এখনো মানে ল্যাপটপ নেয় আর কি, তাদের জন্য আপনি কোনটা সাজেস্ট করবেন? ল্যাপটপ নেবে না ডেস্কটপ নেবে? ডেস্কটপ নেন। সাজেস্টেড ডেস্কটপ থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপ।
ভাইয়া আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু আগে বলেছিলাম ওয়াইফাই নিয়ে। হ্যাঁ, হ্যাঁ তা আমি কি একটু আমার স্ক্রিন একটু শেয়ার করবো আপনাকে, একটু যদি দেখাই মানে ব্যাপারটা। হ্যাঁ দেখেন, আমাদের অফিসিয়াল ক্লাস শেষ, আপনারা চাইলে লিভ নিতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছিস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমার ওই যে আমি যেটা টার ফাইলটা যেটা নামিয়েছি আর কি, হ্যাঁ, এটা আমি একটা ফোল্ডারে রাখা আর কি আমার, এটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এইটাতে আমি যেটা আনটার করে আপনার যেটা করেছি ওই ওই ফাইলটা, ড্রাইভারের ফাইলটা আপনার আছে আর কি, এই যে ওই ড্রাইভারের। হ্যাঁ, তো এটাকে আমি আপনার, আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আইডব্লিউ কনফিগ দিয়ে দেখেন তো শো করে কিনা ইন্টারফেস। না, ওটা দেখায় না, দেখায় না। দেখায় না, দেখায় না। ভাইয়া এর মাঝে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এই যে ভাইয়া কমান্ড গুলো, এগুলো কি ভাই নির্দিষ্ট নাকি আরো ব্যক্তি আছে এগুলো? এগুলো নির্দিষ্ট। আচ্ছা ভাইয়া, আমি আমি একটু শেষ করে নিই, তারপর আপনি কথা বলুন। হ্যাঁ, ওকে আচ্ছা, ওকে। এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই সবগুলো লাইব্রেরির ফার্মারের ভিতরে আমি এটা ফাইলটা রেখেছি আর কি। হ্যাঁ, আমার সামহাও সম্ভবত পারমিশনটা সেম হয় নাই, যার কারণে এটা অন্য কালার দেখাচ্ছে, কিন্তু তারপরেও পাচ্ছে না। আরেকটা বিষয় আছে, আপনি ভার্চুয়াল বক্স এডিশনটা সেটআপ দিয়েছেন না, এটা কিন্তু হার্ডওয়্যারের অ্যাক্সেস লিমিটেড। আপনি আইএসও ফাইলটা সেটআপ দিয়ে দেখেন, আইএসও ফাইলটা মানে হার্ডওয়্যারটা অ্যাক্সেস করতে পারে আরো বেশি। ভার্চুয়াল বক্সের ওখানে অফিশিয়াল ডকুমেন্টেশনেই লেখা, কিন্তু এটা একটু দিয়ে দেখেন তো হয় কিনা। আচ্ছা, ওই যে আপনার আইএসও ফাইলটা, হ্যাঁ হ্যাঁ, ওই যেখানে আমরা ডাউনলোড করলাম না ওয়েবসাইটে, ওটা ওটার বাম পাশে, ডান দিকে ভার্চুয়াল মেশিন আর বাম দিকে বেয়ার মেটাল লেখা, ওই জায়গা থেকে আইএসও ফাইলটা ডাউনলোড করেন, তখন দেখেন এটা কাজ সেটা তো, করে। কারণ এখানে এই যে আপনি নেটওয়ার্কে যেমন ওয়্যারটা আছে, আমি এক্সটার্নাল দিয়ে ওয়াইফাইটাও পেয়েছিলাম, কানেক্টও করেছি, কারণ এখান তো এখন এখানে আপনার ইন্টারনেট তো পাবে না আর কি, এখান থেকে আপনার রিজলভ করতে পারবে না, এখন পাচ্ছে। হ্যাঁ, ওই কিন্তু আমি ওয়াইফাইটা যদি ইউজ করতে চাচ্ছিলাম সেভাবে, তাহলে ওই আপনার আইএসও ফাইলটা করে দেখতে বলতেছেন, তাই তো? হ্যাঁ, আইএসওটা দিয়ে দেখেন তো হয় কিনা। আচ্ছা, আমি তাহলে এটা আজকে করবো না, পরে আপনার নেক্সট ক্লাসে দিব। আরেকটা ছোট প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে আপনারা যে মডিউলটা যেভাবে সাজিয়েছেন আর কি এই শিক্ষণের, তো হ্যাকিং ব্যাপারটা তো আসলে অনেক ব্রড বাটার, অনেক বিশাল বিষয়। তো এখন আপনারা যেভাবে সাজিয়েছেন সেখানটাতে এখানে যারা স্টুডেন্ট আছে, আমি সহ ইনক্লুডিং, যদি এইটুকু কারিকুলাম যদি ঠিকভাবে কেউ করে, একদমই মানে 90% যদি ফলো করতে পারে, সেক্ষেত্রে মার্কেট প্লেসে তার মানে কি ধরনের কাজ কি পাওয়া সম্ভব, বা কোনো কাজ কি পেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমার স্টুডেন্টরা করতেছে না কাজ, পুরো আজকেও আপওয়ার্কে একটা কাজ পেয়েছে, কাজ করতেছে, আমারে মেসেজ দিয়েছে যে স্যার আমি একটু মানে হেল্প করি। বেসিক্যালি সেগুলো কি আপনার পেন টেস্টার হিসেবে কাজগুলো করতে পারবে আপনাদের মডিউল অনুযায়ী নাকি? হ্যাঁ, আমাদের মূল ফোকাস আসলে আমার মূল ফোকাস থাকে পেনিট্রেশন টেস্টিং নিয়ে। ম্যালওয়্যার অ্যানালাইসিস আলাদা একটা টপিক, মনে করুন ওর অনেক ডিটেইলস আছে, ওগুলো ডিটেইলসে আমি যাবো না, শুধু পেনিট্রেশন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিং যেটা, এই ফোকাসে কাজ করবো আমরা এই কোর্সে আর কি। আচ্ছা, মানে এটুকু করে যদি মানে ঠিকভাবে করে তাহলে আর্নিং করা সম্ভব, তাই তো? মানে যদি অ্যাকচুয়ালি নলেজেবল হয়। হ্যাঁ, কিন্তু সমস্যা যেটা হয় স্টুডেন্টরা, যে এখন তো অনেক স্টুডেন্ট কিছুদিন পরে দেখবেন এরা পড়াশোনা করছে না, কয়েকদিন পরে হারায় যাবে, ঠিক আছে? যার কারণে দেখা যায় যে কোর্স শেষে মাত্র 2-3 জন স্টুডেন্ট দেখা যায় ফ্রিল্যান্সার সাইটে কাজ করতে পারতেছে। হ্যাঁ, এটা আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে কি, এই যে লিনাক্সের এনভায়রনমেন্ট নিয়ে তো আসলে সবাই ফ্যামিলিয়ার না। তারপরে আপনার বলেন যে প্রোগ্রামিং, যে পাইথনের যে আপনার ভেরিয়েবল, স্ট্রিং, এগুলো অনেকে জানে না। হ্যাঁ, আপনাদের যেই হয়তো ইউটিউবে ওই যে আর জে কিবরিয়ার ভিডিও বা এরকম দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে, লেগে থাকলে পারবে, এটা নিয়ে সন্দেহ নাই। ওই যে ইশিখন থেকে তো না, আমি ইশিখনের গ্রুপে যদি কেউ আস্ক করে বা ইশিখন থেকে এটা বলে দেয় যে আপনি হ্যাকিং কোর্সে এনরোলের আগে আমি যেটা একটা রিকোয়ারমেন্ট লিস্ট দিয়েছিলাম না, ওরকম লিস্ট ওরাও বলে যে আপনার প্রোগ্রামিং জানতে হবে বা এগুলো জেনে তারপরে হ্যাকিং কোর্সে আসতে হবে। জি ভাইয়া, যারা জব করে তাদের তাদের ক্ষেত্রে মানে কেমন হবে ভাইয়া? আপনি যদি নেটওয়ার্ক রিলেটেড জব করে থাকেন খুব ভালো, সফটওয়্যার রিলেটেড জব করলে অ্যাপ্লিকেশন সিকিউরিটি যেটা, ও সিকিউর কোডিং, ওখানে কাজে দিবে।
তবে সমস্যা হয় জব হোল্ডারদের এই টাইম ম্যানেজ করতে পারে না আসলে, বা প্র্যাকটিস করতে পারে না, খুবই টাফ একটা বিষয়। ভাইয়া আরেকটা বিষয়, আপনারা যে টুলস গুলো আমাদেরকে দেখাবেন ওভারঅল ফুল কোর্সের ভিতরে, সেখানে ফ্রি টুলস গুলো দেখাবেন নাকি আপনারা প্রো ভার্সনও কিছু দিবেন আমাদেরকে, মানে ফার্দার কাজ করার জন্য? আমি প্রো ভার্সন ইউজ করি না, অন্য ইনস্ট্রাক্টররা দেয় দেখেছি। আমি সাধারণত ফ্রিতে যা আছে তাই দিয়েই কাজ চালানোর চেষ্টা করি, পারতপক্ষে আমি প্রো ভার্সনে যাই না। হ্যাঁ, প্রো ভার্সনে মানে ফ্রি দিয়ে তো অনেক কাজই করা যায়, কিন্তু প্রো ভার্সনে তো আপনার কিছু কাজ আছে আরো ডিপলি আর কি, আরো ডিপ করা যায় আর কি। সেই ক্ষেত্রে বলছিলাম যে সেই সহযোগিতা কি আপনাদের কাছে পাওয়া যাবে কিনা সামনে? আমি সাধারণত ক্র্যাক বা এগুলো দেই না। আমি ক্র্যাক না, লাইসেন্স যেটা আর কি, মানে লাইসেন্স গুলো তো আসলে অনেক দাম, মানে প্রো ভার্সন যেগুলো, সেই ফ্যাসিলিটিস বা সেই ধরনের হেল্প কি মানে সামনে আমরা পেতে পারি কিনা এন্ড অফ দা কোর্স, বা এই ধরনের যদি সহযোগিতা লাগে? না, কারণ আমার কাছ থেকে এটা পাবেন না। আমি সব ফ্রি দিয়েই দেখাই, আমাদের কোনো পেইড কিছুতে যাওয়ারই দরকার নেই, ফ্রিতেই। আচ্ছা, তো ওই হ্যাঁ ফ্রি টুলস গুলো দিয়ে কি আপনার মার্কেটে যে কাজগুলো আছে সেগুলো কি তো কমপ্লিট করা সম্ভব নাকি? ফ্রি দিয়েই সম্ভব, কিন্তু একটু পরিশ্রম করা লাগে আর কি। হ্যাঁ ভাই একটা কথা, আমাদের এই হ্যাকিং এর জন্য আমাদের তো পাইথন এই ল্যাঙ্গুয়েজটা মানে মোটামুটি জানলে হবে, এটাই জানলেই হবে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের ভালোভাবে জানার দরকার আছে? শুধু একটা শিখলেই না, একটা শিখলেই পাইথনটাই বেস্ট হবে আমাদের জন্য, না? হ্যাঁ, যদি সম্ভব হয় ওয়েব ডেভেলপমেন্টটা একটু শিখে নিলেন পাইথন দিয়ে, বা যদি মনে চায় যে না পাইথন না পিএইচপি দিয়ে শিখবেন, সেটাও শিখে নিতে পারেন। ভাই আমি এইচটিএমএল আর সিএসএস টা পারি। হ্যাঁ, আপনার বেসিক ওগুলো থাকলেই হচ্ছে, পাশাপাশি ওই পিএইচপি বা পাইথন একটা শিখে ফেলেন ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন সিকিউরিটি যেটা বা ওয়েব সিকিউরিটি যেটা বলা হয়ে থাকে, ওখানেও একটা ভালো মার্কেট আছে, ওটা কাজ পাবে। ঠিক আছে, আর ভাই সি প্রোগ্রামিংটা অনলাইন ফার্স্ট সেমিস্টারে পাইছিলাম, আর আমাদের পাইথনটা করে ধরে নাই। প্রোগ্রামিং এর কনসেপ্ট থাকলেই হয়, এত লাগে না। ঠিক আছে, তো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করি। আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো, বাসায় আপনারা স্টাডি করুন, কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে আবার বলবো। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।